মানুষ আমাকে মনে করে যে আমি কোচিং এর প্রবক্তা। টোটাল কয়টা প্ল্যাটফর্মে কোচিং করছিস? 9 থেকে যখন 10 এ ফার্স্ট হইছি তখন সেকেন্ড ক্লাসে ডিফারেন্স ছিল 165 মার্কের। কি বুঝিনি। 9 থেকে যখন 10 এ উঠছি হ্যাঁ। তখন সেকেন্ডের সাথে আমার মার্কেট ডিফারেন্স ছিল 165। 165 কেমনে? ঝামেলা ছিল, প্রশ্নের নাম্বারিং এর ভুল ছিল। আচ্ছা, আমি দাগানো শেষ করছি তখন হচ্ছে টিচার একজন আসছেন, আয়শা মাইকে বলছেন যে এই যে 38 নাম্বার ছিল ওটা হচ্ছে 36 হবে। আহারে এনডিসির যে লেজেন্ডারি কুইজ এক্সাম এটা সার্ভাইভ করছিস কিভাবে? তুই একজন টিচার হিসেবে তোর অভিষেক বছরেই তোর ডেবিউতেই ছক্কা মেরেছিস, মানে এমন বড় ছক্কা সেটা আমি বাইরে চলে গেছে। 1200 প্লাস স্টুডেন্ট ছিল, সেখান থেকে 300 প্লাস স্টুডেন্ট চান্স পাইছে। আচ্ছা তো আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি 25% সাকসেস রেট। এটা বাংলাদেশে highest। আমার কাছে মনে হয় পার্সোনালি আমি মানুষের স্ট্র্যাটেজি খুব ভালো সেট করতে পারি। যে একজন ভালো স্টুডেন্ট তার জন্য যেরকম ভাবে অ্যাপ্রোচটা হওয়া উচিত, একজন স্টুডেন্ট যে হচ্ছে খুব বেশি ভালো পড়ে নাই বা যার বেসিকে ঘাটতি আছে তার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কিন্তু সব সময় সেম হয়। যেরকম কয়েকজন টিচার ছিলেন যারা হচ্ছে আমাকে নামে চিনতেন, আচ্ছা, ওই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগতো যে আমাকে একজন টিচার নামে চিনতেছে। রাইট। আমি চাই আমার স্টুডেন্টরাও যাতে এই জিনিসটা ফিল করে যে আমি তাদেরকে নামে চিনি। ভালো স্টুডেন্টরা কাইন্ড অফ অনলাইনে খুব কমই পড়ে। ওয়ান শট ক্লাস নাকি বাংলাদেশের এডটেকের সবচেয়ে বড় আবিষ্কার। আমি তো একটা সিম্পল কথা বলি, যারা লাইফে তোর মতো সাকসেসফুল হয় না প্রত্যেকটা মানুষই ধাক্কা খেয়ে দাঁড়ানোর মতো সক্ষম। এই জন্য আসতে পারছো সেই জায়গায়। প্রত্যেকটাই কোচিং এ কিন্তু একটা এক্সাম নেওয়া হয় যে মানে ভালো স্টুডেন্ট বাছাই করার, স্বীকার করার টেকনিক। স্টার এক্সাম বা ইত্যাদি। বাংলাদেশে যদি আমি টিচার হিসেবে খারাপ, আমি অত ভালো পড়াইতে পারি না, কিন্তু আমি 10 বছর ধরে পড়াচ্ছি, আমার পক্ষে এটা বের করে ফেলা সম্ভব না কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। পাবলিকেশন আপনার বই কিন্তু আমাদের প্রমোট করে দিলাম। তো আশায় পড়ছে, আপনারা কিন্তু আমাকে স্পন্সর করেন নাই। সততা মেডিকেল পডকাস্ট, লেটস বি অনেস্ট। আসসালামু আলাইকুম তোহা। আমরা সবসময় সততা মেডিকেল পডকাস্ট দুইটা গোল্ডেন কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, তোকেও করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আজকে এই পডকাস্টের এপিসোডে গেস্ট হিসেবে আসার জন্য আমরা কি তোকে কোনো টাকা পয়সা, হাদিয়া, কোনো স্ক্রিপ্ট, এনিথিং দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। না, এটা কিছুই দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত? এন্ড সেকেন্ড কোয়েশ্চেন ইজ, তুই কি এই যে সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের কোনো মার্কেটিং টিমের সাথে অ্যাড আসোস বা কোনো প্রজেক্টের সাথে কোনো আসোস, কোনো ডাইরেক্টলি ইনডিরেক্টলি? না, কিছুতেই নেই। আমি তোকে কোনো কিছু বলতে বলছি সততা নিয়ে বা এনিথিং আগে থেকে? হ্যাঁ, আমি লিটারালি জানিও না এখানে কি আছে না। এইটা আমরা সবসময় আমাদের অডিয়েন্সকে রিমাইন্ডার দেই সবসময়, কারণ আমাদের শোটা যে টোটালি অর্গানিক। এখানে আমি আমার সিনিয়র জুনিয়র ক্লাসমেটদেরকে ডাকি জাস্ট টু শেয়ার সাম ইনসাইট অন মেডিকেল অ্যাডমিশন অ্যান্ড বর্তমান স্টুডেন্টদের মেডিকেল লাইফটা কেমন যাচ্ছে তাদের পার্সোনালি, সে বিষয়ে আলাপ করার জন্য। স্পিকিং অফ পার্সোনাল লাইফ কেমন যাচ্ছে, তোর লাইফটা তো মাশাআল্লাহ একদম রকেটের গতিতে খালি উপরেই উঠতে আছে। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। হুম। তো আলহামদুলিল্লাহ তুই কেন বলছস? আলহামদুলিল্লাহ তো মুসলিম হিসেবে আমাদের সবাইকেই বলতে হবে, বাট তুই যে স্পেশালি এত একদম দাঁত বের করে আলহামদুলিল্লাহ কেন বলছিস, কয়েকটা কারণ আমি বলি। তোর টপার্স ব্যাচ বলতে, ইফ আই এম নট রং, একটা ব্যাচ ছিল যেটাতে 60 জনের মধ্যে কয়জন? 52 জন প্রথমে চান্স পাইছিল, মাইগ্রেশন আরেকজন পাইছে 53 জন। এখন আবার অ্যাড হইছে, এই সুখবরটা কবে পাইলি? ওই যে ফার্স্ট মাইগ্রেশন দিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি 2-3 দিন আগের ঘটনা নাকি? ফার্স্ট মাইগ্রেশন মেবি রেজাল্ট দিছে 25 তারিখ। 25 তারিখে তো এক দুই সপ্তাহ আগের ঘটনা, প্রায় 10 দিন আগের ঘটনা। ফাইন, তাহলে ওই 60 জনের মধ্যে 53 জন মেডিকেলে চান্স পাইছে, এবং তুই একজন টিচার হিসেবে তোর অভিষেক বছরেই, তোর ডেবিউতেই ছক্কা মেরেছিস, মানে এমন বড় ছক্কা স্টেডিয়ামের বাইরে চলে গেছে। বল তোর এই রেজাল্ট গুলো একটু বল, তোর যে প্রতিষ্ঠানে এর জেনির একটা তো আমি বলেই দিলাম। হ্যাঁ, 1200 প্লাস স্টুডেন্ট ছিল, সেখান থেকে 300 প্লাস স্টুডেন্ট চান্স পাইছে। আচ্ছা তো আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি 25% সাকসেস রেট। এটা বাংলাদেশে হাইয়েস্ট। আর এই তো তো 1200 স্টুডেন্ট পড়াইছিস, এর মধ্যে 300 প্লাস 300 প্লাস স্টুডেন্ট চান্স পাইছে, মাশাআল্লাহ। যেটা সাকসেস রেট প্রায় 25%, মানে প্রতি 4 জনের মধ্যে একজন অলমোস্ট। কিভাবে করলি, তো স্ট্র্যাটেজি কি, বা স্টুডেন্টদেরকে তুই কি এমন টোটকা দিছিস যে এত সাকসেস রেট তোর?
আমার কাছে মনে হয় পার্সোনালি আমি মানুষের স্ট্র্যাটেজি খুব ভালো সেট করতে পারি। যে একজন ভালো স্টুডেন্ট তার জন্য যেরকম ভাবে অ্যাপ্রোচটা হওয়া উচিত, একজন স্টুডেন্ট যে হচ্ছে খুব বেশি ভালো পড়ে নাই বা যার বেসিকে ঘাটতি আছে, তার ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কিন্তু সব সময় সেম হবে না। দুইজন মানুষের পড়াশোনা যদিও বা একই বই পড়তেছে, কিন্তু ও যেটা পড়বে আর ও যেটা পড়বে দুইটা কখনো সেম হবে না। পার্সোনালি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে পার্সোনালি বলতে পারি যে না, তোমার হচ্ছে এটা করা উচিত, তোমার এটা করা উচিত। দেন দুজনে হচ্ছে একটা ভালো লাইফ দিতে পারবে, ওর বেস্টটা নিয়ে আসতে পারবে, ওর বেস্টটা নিয়ে আসতে পারবে। এই যে ডিভাইড জাতি করতেছিস, এই ডিভিশনটা তুই ক্লাসে তো আসলে এটা ভাবে করা সম্ভব না, ক্লাসে তুই সবাইকে আমি কিন্তু আমার পড়াচ্ছিস। পার্সোনালি স্টুডেন্টদেরকে চিনি। মানে আচ্ছা, ধরেন যত স্টুডেন্ট আছে 1200 স্টুডেন্টকে তুই পার্সোনালি কিভাবে চিনিস? ওরা যখন ভর্তি হয়, স্পেশালি এখন তো আসলে আমি ওয়েবসাইটে ভর্তি নিচ্ছি, বাট গত বছর যখন ভর্তি হয়েছে তখন স্টুডেন্টরা কিন্তু সরাসরি আমাকে মানে ইনবক্স করছে ভর্তি হওয়ার জন্য, যে ভাই কেমনে ভর্তি হবো। তো বলছি যে না, এই নাম্বারে হচ্ছে বিকাশে টাকা পাঠাও। তখন তার সাথে আমার যে কথা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, ওগুলো কিন্তু আমার মনে থাকে। আচ্ছা, এখন ধরেন একটা স্টুডেন্ট যে হচ্ছে ভাইয়া বলে, মানে কিছুদিন আগে আর কি একটা স্টুডেন্ট হচ্ছে আমার যখন সেলিব্রেশন ছিল, হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেশন প্রোগ্রামের সময় আমি হচ্ছে কিছু স্টুডেন্টের ডকুমেন্টারি বানাইছি। তো একটা স্টুডেন্ট বলছে, এই জন্য আমার মানে আবার মনে হয়েছে আর কি। তো ওই স্টুডেন্টটা আমাকে সবসময় ভাই বলতো, মানে স্পেলিংটা ছিল BHAI। তো আমি একদিন হচ্ছে হঠাৎ করে সে আমাকে ভাইয়া বলছে। আমি বললাম কি রে, হঠাৎ করে ভাই থেকে ভাইয়া হইলাম কেমনে? পরে হচ্ছে ভাই, মানে ও বলতেছে ভাই আপনি এত কিছু খেয়াল রাখেন কেমনে, মানে আমি যে এটা তো আমারও প্রশ্ন। আমার একটা অনেক বড় প্রবলেম হচ্ছে, আমি কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের সাথে কানেক্ট করতে পারি, এটা 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 আমার আলহামদুলিল্লাহ নট দ্যাট ব্যাড উইথ ইট। এই জন্য পডকাস্ট করতেছি, যেহেতু মানুষের সাথে কানেক্ট করতে পারি এন্ড তাদের গল্পগুলোকে তুলে ধরতে পারি, বিশ্বাস আছে বলে আমি এটা স্টার্ট করছি। বাট একটা জিনিস আমি অনেক কাঁচা, এটা হচ্ছে আমি এই কানেক্ট করতে পারি ভালো বা কারো ইমোশনের সাথে ওই 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 কনভারসেশনটাকে আগায় নিয়ে যাওয়া, এটা আমি পারবো। কিন্তু ওর যে লাইফের কিছু খুঁটিনাটি, এটা ট্রিভিয়াল ইনফরমেশন যেটাকে বলে আর কি, এই বা আরো খাঁটি বাংলায় যে খেজুরে আলাপ, এইগুলো আমার মনে থাকে না। এর নাম্বার ওয়ান বিষয় হচ্ছে যে আমার মানুষের নাম মনে থাকে না, এবং তার স্কুল কলেজ স্টুডেন্টদের এই জিনিসগুলো আসলে খুব মনে রাখে, যে এই যে খুঁটিনাটি গুলো আসলে কোন স্টুডেন্টের মাইন্ডসেট কিরকম, কে একটু কাইন্ড অফ এগ্রেসিভ যে টিচারের ভুল ধরার জন্য আছে সবসময়, আবার কে একটু মনে কর যে অনেক বেশি ডেডিকেটেড, সব ক্লাসে সবসময় ফার্স্ট কমেন্টটা ওই স্টুডেন্টের থাকবে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে অনেক মেরিটোরিয়াস, তাদেরকে হচ্ছে এক্সট্রা জিনিস, এক্সট্রা ইনফো বা অনেক হাইলি সফিস্টিকেটেড ইনফরমেশন না পড়লে তারা স্যাটিসফাই হয় না। এটা আমি খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে ফেলতে পারি। কিন্তু এই যে খুঁটিনাটি গুলা, কার নাম কি, কার স্কুল কলেজ কি, এই যে কে ভাই বললো না ভাইয়া বললো, তুই যেটা বললি, এরকম তো আসলে মনে রাখতে পারি না, এবং এটা আমার খুব দুর্বলতা। আর তুই পারিস কিভাবে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি? মানে আমি স্টুডেন্টকে নিয়ে চিন্তা করি, স্টুডেন্টের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। আচ্ছা, আমি যখন কলেজে আসছিলাম স্পেশালি এনডিসিতে, তখন এনডিসিতে আসলে অনেক স্টুডেন্ট, মানে অনেক স্টুডেন্ট, প্রায় 3500-র মতো স্টুডেন্ট থাকে প্রত্যেক ব্যাচে। হ্যাঁ হ্যাঁ, তো এত স্টুডেন্টের মধ্যে টিচার আসলে কোনোভাবেই কোনো স্টুডেন্টকে চিনেন না। Right. এটা ইউজুয়ালি যত টিচারের ক্লাস নেন না কেন, কেউ আসলে স্টুডেন্টকে চিনেন না। এন্ড এই ছেলে বা বয় এভাবে হচ্ছে ওনারা সম্বোধন করেন। হুম, এটা হুম। খুবই নর্মাল এবং হ্যাঁ, এনডিসিতে টিচাররা ছেলেদেরকে বয় বলতে খুব পছন্দ করে, এটা আমি মাই দেখছি। বয়, মাই বয়, রাইট 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 রাইট। এটার কারণ কি? মানে নাম তো জানি না ভাই। কিন্তু মাই বয় কেন? মানুষ তো বাংলাদেশে এই ছেলেটা খুবই কমন একটা সম্বোধন। মাই বয়, তোদের প্রবাবলি খুবই পপুলার একটা টিচারের নাম হচ্ছে রেজা স্যার, যার ওই যে মাই বয় লেখা একটা লাইক ফটো কার্ডের মতো ওনার একটা কোট, হ্যাঁ, হ্যাঁ। এটা খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, প্রায় এনডিসি বিভিন্ন ডেতে বিভিন্ন বিভিন্ন অকেশনে এটা মানে প্রচার করা হয়। ফিডে চলে আসে। তো এটার পিছনের ইয়াটা কি, মাই বয় এই ছেলে বললে ডাক্তার। সম্বোধনটা একটু ইয়া হয়ে যায়, যে করা। করা হয়ে যায় বা তুচ্ছতা ছিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাই বই বললে অনেকটা আপন আপন লাগে। রাইট। ওই তো আমাদের তো সাদা চামড়া মানুষের ভাষাটার কিছু একটু উচ্চারণ করলে আমাদের একটু মানে গায়ের ভিতরে লোম দাঁড়ায় যায় কাইন্ড অফ এরকম। এনিওয়ে, আসলে মাই বয়টা শুনতে ভালো লাগে, নাথিং রং উইথ দ্যাট। আমার কাছে মনে হতো ভাই আমার কেউ চিনতেছে না বা আমার কেউ মনে রাখতে পারতেছে না, এই জিনিসটা একটু কাইন্ড অফ খারাপ লাগতো আর কি। তো কিছু কিছু টিচার আমাকে নাম জানতেন, আচ্ছা আচ্ছা যেমন রূপক স্যার, আসিফ স্যার, এরকম কয়েকজন টিচার ছিলেন যারা হচ্ছে আমাকে নামে চিনতেন। আচ্ছা, ওই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগতো, যে আমাকে একজন টিচার নামে চিনতেছে। রাইট। আমি চাই আমার স্টুডেন্টরাও যাতে এই জিনিসটা ফিল করে যে আমি তাদেরকে নামে চিনি, এই জন্য আর কি নামটা মনে রাখার তাই চেষ্টা বলে করি। 1200 স্টুডেন্ট তো হ্যাঁ, কেমনে? ওদের সাথে তো আমার মোটামুটি 3-4 মাসের মতোই এখন তো তোর interaction ছিল। যে গ্রোথ রেট দ্বিগুণ তিনগুণ ইনশাআল্লাহ স্টুডেন্ট পাবি এই বছরে,
তাদের ক্ষেত্রে কিন্তু তুই মেনটেন করবি পারবি এটা, বা চাস কেমনে সম্ভব? হয়তো নাম মনে রাখা পসিবল না, কিন্তু মোটামুটি কয়েকবার কথা হলে আশা করা যায় থাকবে। যার সাথে একবার কথা হবে ওর সাথে থাকবে না আসলে, সত্যি বলতে এটা। কিন্তু যার সাথে মোটামুটি 2-3 বার বা 4-5 বার হবে ইন্টারেকশন, আশা করা যায় মনে থাকবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তুই প্রবলি প্রথম গেস্ট আমার এই শততা মেডিকেল পডকাস্টের এপিসোড গুলোর মধ্যে, যে যার সাথে আসলে আমি পার্সোনাল লাইফে বা রিয়েল লাইফে ইন্টারাকশন খুবই কম করছি। প্রবাবলি এটা আমাদের ফার্স্ট কনভারসেশন লম্বা সময়ের। মেবি তোর সাথে সালাম কালাম দেখা সাক্ষাৎ, ভালো আছেন, ভালো আছি, এই পর্যন্তই ক্যাম্পাসে যাওয়া আসার পথে হয়েছে 2-1 বার। বাট লং টাইম কনভারসেশন, চেনা জানা প্রথম আজকেই, তুই ফার্স্ট। বাট তোর সাথে আমি এখন কথা বলে বুঝতে পারতেছি যে না, তুই শুধু মানুষের সাথে কানেক্ট করা বা মনে রাখার মতোই একটা লোক। তো এটা ইটস এ ভেরি গুড থিং। আর এখন তো আসলে তোর কি মনে হয় এখনকার সময় স্টুডেন্টদেরই কিছু ফ্ল বা ফল্টের কারণে টিচাররাই মানে স্টুডেন্ট না হিসেবে না দেখে, ক্লায়েন্ট হিসেবে দেখে এইভাবে, বা আমার প্রোডাক্টের জাস্ট একটা কনজিউমার ক্লায়েন্ট, এই কথা মানে কেন ব্যবসায়িক শব্দগুলার অ্যাপ্লিকেশন হয় বেশি, স্টুডেন্টদেরকে অনলাইনে এরকম দেখা হয় স্টুডেন্টদেরই কিছু আচরণের কারণে। তোর কাছে কি মনে হয় এটা কেন ট্রু? তাহলে তুই এরকম আসলে এখন একটা কোম্পানির মতো হয়ে গেছে, কর্পোরেট জব, সো কর্পোরেট জবের ক্ষেত্রে অবশ্যই যে হচ্ছে কনজিউমার, ওকে তো কনজিউমার হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এরকম একটা এনভায়রনমেন্টে তুই যে ছাত্র শিক্ষকের সম্পর্কের ওই আন্তরিকতাটা নিয়ে আসার চেষ্টা করতেছিস, এটা কি তোকে সামহাও কোনো মানে ব্যাকফায়ার করে নাই? কারণ স্টুডেন্টরা তো এখন, এটাও সত্য, অনলাইনে স্টুডেন্টরা আসলে কাইন্ড অফ এরকম একটা কথা প্রচলিত আছে টিচারদের মাঝখানে যে ভালো স্টুডেন্টরা কাইন্ড অফ অনলাইনে খুব কমই পড়ে, বা এরা কেন সাপ্লিমেন্ট হিসেবে রাখে, টাকা থাকলে একটা অনলাইনে কোর্স কিনবো। ভালো স্টুডেন্ট অনলাইনে কমই পড়ে, অনলাইনে হচ্ছে খুবই মানে শর্টকাটে উপরে উঠতে চাই, এই ধরনের স্টুডেন্টের সংখ্যা বেশি। তোর কাছে কি মনে হয় এটা ট্রু? আমি যদি আমার পার্সোনালি কথা বলি, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম অনলাইনে করতাম। এবং আচ্ছা, আমার পুরো এইচএসসি টাইমে, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আনটিল অ্যাডমিশন টেস্ট, কি বলে আনটিল এইচএসসি পরীক্ষা, ফুললি হচ্ছে অনলাইন ডিপেন্ডেন্ট ছিল। রাইট। আর আফটার এইচএসসি থেকে অ্যাডমিশন, এই টাইমে হচ্ছে অফলাইনে বেশি কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা সরাসরি অফলাইনেই দিতে হবে। সো অফলাইনে এক্সাম দেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রাইট, এটা তো কোনো সন্দেহ নেই। সো ওই ক্ষেত্রে আমি অফলাইনের প্রতি, এক্সাম সিস্টেমের প্রতি একটু বেশি ছিলাম, ফোকাসড ছিলাম। তবে অনলাইনেও যথেষ্ট পরিমাণে হেল্প নিয়েছি, অনলাইন অফলাইন সমানভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছি। মানে অ্যাডমিশন টাইমে কিন্তু অফলাইনে এক্সাম দিছিস, কিন্তু ক্লাসও অনলাইনে করছি, কিন্তু বিষয়টা হচ্ছে ক্লাস অনলাইনেও করছি, অফলাইনেও করছি, মানে যখন যেটা আমার প্রয়োজন হয়েছে ইউটিলাইজ করার চেষ্টা করছি। বাট এক্সামটা বেসিক্যালি ফোকাস দিছি হচ্ছে অফলাইনের ক্ষেত্রে। রাইট, বেশি অফলাইনে এক্সাম দিছিস বেশি, অ্যাডমিশন টাইমে কথা বললি। আর আর একাডেমিক টাইমে, এইচএসসি টাইমে মানে একাডেমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 2 বছর ফুললি অনলাইন ইন্টিগ্রেটেড ছিল। এক্সাম কোথায় দিছিস? ওই অনলাইন সিস্টেম? আমার কলেজে ডেইলি মানে সপ্তাহে 3টা পরীক্ষা দেওয়া লাগতো। ও, এনডিসি কার সাথে কি বলতেছি, আমি তো ভুলে গেছিলাম। এনডিসির ভালো কথা যেহেতু প্রসঙ্গ চলে আসছে, এনডিসির যে লেজেন্ডারি কুইজ এক্সাম, এটা সার্ভাইভ করছিস কিভাবে? এটা সার্ভাইভ করা আসলে মোটামুটি বেশ ভালো ডিফিকাল্ট, এটা তো সন্দেহ নাই, খুবই ডিফিকাল্ট। বেস্ট অফ দ্য বেস্ট তাদেরকে কুপকাত করে ফেলে এই কুইজ। এখন এখান থেকে সবচেয়ে ঝামেলাজনক কুইজ বলবো হচ্ছে ইংলিশ কুইজ আর ফিজিক্স কুইজ। আচ্ছা আচ্ছা, ইংলিশ কুইজ প্রথম শুনলাম এটা। ইংলিশ আর ফিজিক্স, ইংলিশে কম শুনছেন কারণ হচ্ছে ইংলিশের মার্কটা সবার সেম থাকে। ধরেন অনেক বেশি কঠিন প্রশ্ন হয়েছে, তাতে হয়তো আপনি পাবেন 50, অনেক সহজ প্রশ্ন হয়েছে পাবেন 70। ওই মার্কটা অনেক সহজ প্রশ্ন 70 100-তে। তো মার্কটা ওই 50 থেকে 70 এরকম ভাবে সবার মধ্যেই। আচ্ছা, কঠিনটা হইতো কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই জায়গায় নাকি কোন জায়গাটা কিভাবে কঠিন সব হতো? প্রশ্নই কঠিন। ইংলিশে এত কঠিন কি সুযোগই তো নাই আসলে, নাকি? না আমরা তো আসলে করা এভাবেই চিন্তা পসিবল করি আসলে। কিভাবে করতে হবে, মানে কঠিন কঠিন টার্ম দিত যেটা মানুষ পারতো না। 50-70 ইংলিশে উঠতো, না জানি কি কঠিন প্রশ্ন। আর ফিজিক্স যে কঠিন হয় এটা প্রশ্ন দেখছি আমি জানি, আই নো। আচ্ছা, এটা করে ওরা কি আলটিমেটলি এনডিসিয়ানরা তো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলাতে বা ম্যাথমেটিক্যাল সায়েন্স গুলাতে ভালো করে, ভবিষ্যতে গিয়েও জবও পায় ভালো ভালো, হেল্প করে। বাট ওই সময়টাতে স্টুডেন্ট লাইফে কি টর্চার মনে হইতো না? এইটা যখন পরীক্ষার সময় ফেস করি তখন মনে হয় যে না অনেক কষ্ট হইতেছে। রাইট। বাট যখন আমি হচ্ছে আমার কলেজের বাইরে, কলেজের গন্ডি পেরিয়ে অন্য কোনো স্টুডেন্টের সাথে কথা বলতেছি, আমার ব্যাচমেট, তার সাথে যখন কথা বলি তখন মনে হয় যে না এনডিসির সুপ্রিমেসিটা বুঝতে পারি, যে এখানে আসলে
এটা করার জন্য আমি যে পরিমাণ প্রবলেম Solve করছিস। সলভ করতেছি এটা হিউজ লেভেলের, এবং এটার জন্য আমি অন্য অনেকের চেয়ে অনেক বেশি আগে যাচ্ছি। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, এক কথায় যদি বলি আর কি। আচ্ছা, আমরা তো নর্মালি হচ্ছে যে পডকাস্টের শুরুতে একটু টিচার বলছি সরি, মানে আমাদের গেস্টদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাপটা স্টার্ট করি। তোর ক্ষেত্রে যেহেতু তোর এই অবিস্মরণীয় সাফল্য এনজেনির, এটা থেকে স্টার্ট করছি। একটু ব্যাকগ্রাউন্ডের দিকে আসি। তোর বেড়ে ওঠা ছোটবেলা কোথায় এবং তোর স্কুল কলেজ, এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলিস, বা তোর ছোটবেলার কিছু মেমোরিজ। আমার জন্ম হচ্ছে হবিগঞ্জ জেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমি বড় হয়েছি। আর আমার পৈতৃক নিবাস হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার শাহপুর গ্রামে। তো শায়েস্তাগঞ্জ উপজেলায় বড় হয়েছি, এখান থেকে মোটামুটি ক্লাস 10 পর্যন্ত ছিলাম। আমার স্কুলের নাম ছিল শায়েস্তাগঞ্জ ইসলামিক এলিমেন্ট হাই স্কুল। ক্লাস 10 পর্যন্ত বলা যায় যে ক্লাস 6 থেকে 10 ওই টাইমে হচ্ছে আমি স্কুলে ফার্স্ট ছিলাম। এবং স্কুলে ফার্স্ট ছিলাম বলতে 9 থেকে যখন 10 এ ফার্স্ট হয়েছি, তখন সেকেন্ডের ডিফারেন্স ছিল 165 মার্কের। সো মোটামুটি কি বুঝিনি। 9 থেকে যখন 10 এ উঠছি, হ্যাঁ। তখন সেকেন্ডের সাথে আমার মার্কেট ডিফারেন্স ছিল 165। 165? কেমনে? এটা কিভাবে সম্ভব? মানে অনেক ডিফারেন্স ছিল আর কি। এটা কিভাবে সম্ভব? 165 নাম্বার ফার্স্ট এবং সেকেন্ড বয়ের, হাউ ইজ দিস পসিবল? কেমনে? প্রত্যেকটা সাবজেক্টে 10 করে বেশি পাইছিস? আরো তো বেশি মনে হয়, সাবজেক্ট তো 13টা। জীবনের প্রথম, এটা কিভাবে সম্ভব ভাই? ওর টোটাল নাম্বার কত ছিল, তোর টোটাল নাম্বার কত ছিল? এটা কি এটা 165? তো আসলে মনে নাই ভাই, অনেক আগে। না না, তা ঠিক আছে। এটা কি 165 বলতে কি মানে 1300 মার্কের মধ্যে এটা বলতেছস? হুম। ওরে বাপ রে ভাই, তো গল্প এক একটা শুনতেছি আর আমি খালি মনে হয় মাথার মধ্যে যাচ্ছে সব। 165 নামে না, এটার পরে তো তোর স্কুলের ভাই সম্বর্ধনা দেওয়া উচিত তোকে। কিছু দেয় না, গিফট টিফট দেয় নাই? হ্যাঁ, দেওয়া হয়, ফার্স্ট হলে দেওয়া হয়। আচ্ছা, তো ক্লাস 9 এ যখন আমি ছিলাম, স্পেসিফিক্যালি 9 এ আমি দেখতাম যে আমার স্কুলের যারা সিনিয়র ব্যাচের ছিলেন, মানে আমি তো ছিলাম এসএসসি 21 ব্যাচের, আর আমার আগের ব্যাচে ছিল এসএসসি 20 ব্যাচের। তো 20 ব্যাচের ভাইয়াপুরা ওরা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতেন, বিভিন্ন উপজেলা কম্পিটিশন, জেলা কম্পিটিশন, বিভাগীয়, জাতীয় পর্যায়ে। তো ওইসব কম্পিটিশনে ওরা মোটামুটি ভালোই করতেন। স্পেসিফিক্যালি আমি বলবো যে আমান ভাইয়ের কথা, উনি হচ্ছে জাতীয় পর্যায়ে সেকেন্ড হয়েছিলেন একটা কম্পিটিশনে। তো ওইটা দেখে আমার আসলে একটা আগ্রহ ছিল যে আমি হচ্ছে জাতীয় পর্যায়ে অ্যাটেন্ড করব, ভালো রেজাল্ট করব। তো ক্লাস 9 এ হচ্ছে আমি ওইরকম একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করি, এবং করার পরে স্কুলে তো আমি গেছি অনেক ইয়া হয়ে যে না, এবার হচ্ছে আগের বছর যেহেতু অনেক ভালো করছে, এবছর আমি হচ্ছে অনেক ভালো করব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাট অসুবিধা নেই, কন্টিনিউ কর। এবছর যে ঝামেলাটা হয়েছে, মানে তখন যে ঝামেলাটা হয়েছে, মানে 5টা কোয়েশ্চেন ছিল ওই র্যাপিড ফায়ার টাইপের। একটা হচ্ছে মনে পড়তেছে যেটা, সেটা হচ্ছে বিওডি। তো ওনারা বলছে সম্ভবত বিওটি, আমি শুনছি হচ্ছে বিওডি। আচ্ছা ওই আচ্ছা। বিওডি বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কোডে বলে দিচ্ছি। ওইরকম ভাবে বেশ কিছু কোয়েশ্চেন ছিল, বেশ কিছু না, 2টা কোয়েশ্চেনে এরকম ঝামেলা ছিল, যে 2টা আমি পারি নাই আর কি। ওই শোনার প্রশ্ন আর কি, যেহেতু মুখে প্রশ্নগুলো হইতেছিল। তো ওই পরীক্ষায় হচ্ছে আমি উপজেলা পর্যায় থেকে বাদ পড়ে যাই। আচ্ছা। ওইটা আমার মোটামুটি বেশ ভালোই কষ্ট লাগছে। হায় হায়, আমার আগের ব্যাচ জাতীয় পর্যায়ে সেকেন্ড হয়ে আসছে, আর আমি হচ্ছে পরের ব্যাচে উপজেলা পর্যায়ে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হয়ে গেছি। এটা মোটামুটি ভালোই কষ্ট লাগছে। এবং তারপর থেকে ইচ্ছা হয়েছে যে না, নেক্সটে যখন কোনো প্রতিযোগিতা হবে জাতীয় পর্যায়ে, তখন আমাকে ওখানে ভালো করতে হবে, বা জাতীয় পর্যায়ে না হোক, উপজেলা থেকে তার আসলে স্টার্ট হয়, উপজেলা জেলা বিভাগ খেলে আমাকে জাতীয় পর্যায়ে কিছু একটা করে আসতে হবে। সো পরের বছর এরকম একটা অলিম্পিয়াড ছিল, জাতীয় কি বলে সায়েন্স অলিম্পিয়াড। এখন আসলে অনেক কম্পিটিশন দিছি তো এই যাবৎকালে ভুলে গেছি। মাল্টি ট্যালেন্টেড পারসন। তো ওখানে হচ্ছে আমি জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম। তো এই আর কি মোটামুটি, মানে আমার স্কুল থেকে জাতীয় পর্যায়ে চলে আসার যে একটা গল্প কথা, এখানে হচ্ছে একটা ভালো ইমপ্যাক্ট ছিল ওই কম্পিটিশনের কারণে। দেখা যেত যে অনেক ভালো পড়া হইতো। আর যেহেতু আমার এসএসসি তে আমি ভালো মোটামুটি সবকিছু পড়ে ফেলছি, মানে ক্লাস 9 এ মোটামুটি ক্লাস 19 এর 2 বছরের সিলেবাস শেষ, তো আমি ক্লাস 10 এ ইন্টারমিডিয়েটে পড়া একটু একটু করে স্টার্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, একটু এই ব্যাক করি। কম্পিটিশন গুলোর জন্য তুই কি রিসোর্স ফলো করতে বা কি রকম পড়াশোনা করতে ওই সময়? তখন বেসিক্যালি মেইন বই তো আগে শেষ করতাম, মেইন বই তো শেষ করাই ছিল। তারপর হচ্ছে টেস্ট পেপার যা আছে, টেস্ট পেপার 2টা টেস্ট পেপার 2 পাবলিকেশনস সলভ করছিলাম। তারপর হচ্ছে কলেজের বইগুলো একটু দেখা শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে মোটামুটি কম্পিটিশন গুলোতে ভালো করতে পারতি। আচ্ছা, তাহলে কলেজে আসলি তো এই হবিগঞ্জ থেকে ঢাকা শিফট করার গল্পটা একটু বল। আচ্ছা, তখন থেকে হচ্ছে আমি যখন এসএসসি দিলাম, আমাদের এসএসসি মোটামুটি একটু বড় সময় ছিল, যেহেতু এসএসসি 21 ব্যাচ ছিলাম,
ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, ওই পরীক্ষাটা হয়েছে নভেম্বরে। হ্যাঁ। এবং আমরা মোটামুটি এইচএসসি তে বেশ ভালো কম টাইম পাইছি। আমাদের ফার্স্ট ডে মানে ওরিয়েন্টেশন ডে থেকে টেস্ট পরীক্ষার আগের দিন এর মাঝে টাইম ছিল 378 দিন। আচ্ছা। এটা কিন্তু খুবই কম। 1 বছর 13 দিন ছিল। 1 বছর 13 দিনের মধ্যে আমাদের 2 বছর শেষ হয়েছে। তো আমাদের যখন কলেজ শেষ হইতে স্কুল শেষ হয়েছে, স্কুল লাইফ, তারপরে মোটামুটি 2-2.5 মাসের মতো ছিল। তখন হচ্ছে আমরা আমাদের এনডিসি অ্যাডমিশন টেস্ট হয়েছে। এনডিসি অ্যাডমিশন টেস্ট খুব কাছাকাছি সময় হয়েছে। এসএসসি রেজাল্ট দেওয়ার 15 দিনের মধ্যে এনডিসি অ্যাডমিশন টেস্ট হয়েছে। আচ্ছা। বাট এনডিসি অ্যাডমিশন টেস্টে একটা আলাদা গল্প আছে। সেটা হচ্ছে এনডিসি অ্যাডমিশন টেস্ট ছিল আমার 15 তারিখ এবং এটার আবেদন করার ডেট ছিল 8 থেকে 13 তারিখ। তো আমি হচ্ছে 10 তারিখ আবেদন করার জন্য ঢুকছি। ইয়াতে গেছিলাম, দোকানে গেছিলাম। দোকানে গিয়ে ট্রাই করছি, কিন্তু এনডিসির ওয়েবসাইটে আসলে অনেক স্টুডেন্ট আবেদন করে, তো দেখা যায় অনেক মোটামুটি 35,000-40,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করে। তো এতজনের লোড আসলে ওয়েবসাইটটা নিতে পারে না, যে কারণে যখনই কেউ ট্রাই করে তখন হচ্ছে ওয়েবসাইট ইয়া হয়ে যায়। তো 10 তারিখ আমি বিকালবেলা করতে পারিনি। তা আমি বিকাল বেলার পর থেকে সন্ধ্যার সময় ট্রাই করছি, বাসায় এসে রাতে ট্রাই করছি, হচ্ছে না। তারপর রাত 2:56 আমার আবেদনটা সাবমিট হয় ওয়েবসাইটের মধ্যে। কিন্তু ফ্রিতে একটা পাসওয়ার্ড আসার কথা, যে পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে মানে পে করব, টাকা পে করব এবং হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। কিন্তু ওই ফ্রিতে পাসওয়ার্ডটা আর আসে না আমার ফোনে। 10 তারিখ আসে না। 11 তারিখ আমি ভাবলাম যে মনে হয় একবার তো হয় না, ঠিক আছে সমস্যা নাই, আমি আবার করি, আবার আবেদন করি। আবার আবেদন করা ট্রাই করলাম, নিচ্ছে না। 12 তারিখ ট্রাই করলাম, নিচ্ছে না। ততদিন অবস্থা তো খারাপ, কারণ 13 তারিখ হচ্ছে আমার আবেদনের লাস্ট ডেট। তো 12 তারিখ পর্যন্ত আমি ট্রাই করছি, করার পরে তো হচ্ছে না। 12 তারিখ পরে আমার হচ্ছে আমি স্কুলে গেলাম, স্কুলে আমার টিচার দিয়ে করাইলাম। মানে যিনি হচ্ছে আইসিটি টিচার, উনি হচ্ছে ট্রাই করছেন, ওনার দিয়ে হচ্ছে না। তারপরে হচ্ছে আমি আমাদের উপজেলায় ওই টাইমে যত আহ, দোকান থেকে আমাদের ব্যাচমেটরা আবেদন করছে সব সব দোকানে দোকানে try ট্রাই করছিস? করছি। পাশের উপজেলায় চুনারঘাট, বাহুবল, এইসব উপজেলায় ট্রাই করছি। এরা কেউই পারতেছে না। আমার কিছু বন্ধু যারা হচ্ছে অনলাইনে, তাদের সাথে কমিউনিকেশন আছে, তো তারাও ট্রাই করছে, তাদের ফোন থেকে হচ্ছে না। 12 তারিখ রাতে হচ্ছে আমার স্কুলের যিনি হেড টিচার স্যার আসছিলেন, আইসা হচ্ছে আমার বেশ সান্ত্বনা দিয়েছেন, বেশ কিছু কথা বলছেন। তা আমি মোটামুটি একটু সান্ত্বনা পাইছি। কিন্তু তারপরও তো আসলে আমি এত পড়াশোনা করছি, এত ভালো সবকিছুতে এক্সিলেন্সি ছিল, কিন্তু একটা স্বপ্নের কলেজ, এটাতে চান্স পাওয়ার একটা ইচ্ছা তো ছিল। পরে দেখা গেল 12 তারিখ শেষ রাতে আমি হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের নামে আবেদন করছি, ওইটা হয়ে গেছে। কিন্তু আমার নাম দিলে আর হয় না। আচ্ছা, আমার নামেও এটা কি অসুবিধা, ওয়েবসাইটে কোনো গ্লিচ ছিল নাকি? নামেও অসুবিধা না, রোলে অসুবিধা আসলে। কারণ আমি যে ওই যে বলছিলাম 10 তারিখ 2:56 আবেদন করছিলাম, ওই আবেদনটা আসলে আবেদন হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু ফিরতি যে পাসওয়ার্ডটা আসার কথা, ওই পাসওয়ার্ডটা আর ফোনে আসে নাই। ওয়েবসাইটে গ্লিচ। হুম। এই জন্যই আসলে বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছিল। পরে হচ্ছে 13 তারিখ আব্বুকে নিয়ে ঢাকায় আসলাম, এবং ঢাকায় মোটামুটি বেশ অনেকদিন পরে আসা হয়েছে আর কি। মানে তখন তো হবিগঞ্জ থেকে আসলে ঢাকায় আসা কোনো কারণ ছাড়া হয় না খুব একটা, অনেকদিন পরে ঢাকাতে আসা হয়েছে। আসলাম পরে আমি হচ্ছে আবেদন করলাম, মানে কলেজে আসছি, কলেজে এসে সরাসরি ম্যানুয়ালি আবেদন করছি আর কি। আবেদন করে তারপর দেখলাম 13 তারিখে আমি আসছি, কিন্তু 15 তারিখে পরীক্ষা, আমার তো আর ব্যাক করার সুযোগ নাই, ঢাকাতেই স্টে করলাম। তারপর 15 তারিখ পরীক্ষা দিলাম। 15 তারিখ পরীক্ষা দিয়ে ওখানে আবার আরেক ঝামেলা হয়েছে। আমি টার্গেট নিছিলাম যে আমি আইসিটি দিয়ে স্টার্ট করব। আচ্ছা, আইসিটি মানে তখন আমার কাছে অনেক সহজ লাগতো, এখন যদি অনেক কঠিন লাগে। মেডিকেল লাইনে চলে আসছে যেহেতু। তো তখন হচ্ছে আইসিটি দিয়ে স্টার্ট করব। ফার্স্ট প্রশ্নটা নিয়েছি, দেখি আইসিটি প্রশ্ন হচ্ছে 38 নম্বরে। 38 থেকে তাকানো শুরু করছি, 38, 39, মানে 38 নাম্বার দাগাইছি, ওকে। এরপরের প্রশ্ন 39-এ দাগাইছি, এরপরটা 40-এ দাগাইছি। দাগাই দেখি এরপরে প্রশ্নটা 38। মানে? ঝামেলা ছিল, প্রশ্নের নাম্বারিং এ ভুল ছিল। আচ্ছা, আমি দাগানো শেষ করছি, তখন হচ্ছে টিচার একজন আসছেন, আইসা মাইকে বলছেন যে এই যে 38 নাম্বার ছিল ওটা হচ্ছে 36 হবে। আহারে, আমার কিন্তু 3 শেষ অলরেডি পরীক্ষার। ফার্স্ট 3টা অ্যাটেম্প যেটা আমি শুরুই করছি, সবচেয়ে ভালো পারি, ওখানে হচ্ছে 3 শেষ। এবং পরীক্ষা হচ্ছে মাত্র 50 মার্কের। থ্রিলার গল্পের মতো অবস্থা। হ্যাঁ, এখন চালায় যা। এখন 3 মার্ক যেহেতু চলে গেছে আমার, হুম, এবং খুব বেশি তো মার্ক আসলে আমার এর বেশি ভুল করা যাবে না। 50 মার্কের মধ্যে এখানে যেহেতু দেশের টপাররা আছে, সো মোটামুটি আমি যদি 43-44 সিকিউর করে না আসতে পারি, তাহলে কিন্তু আমার চান্স হবে না। আমি নিশ্চিত। কিন্তু প্রথমেই হচ্ছে নেগেটিভ মার্কিং আছে নাকি? নেগেটিভ মার্কিং মানে বলা হয়, এটা প্রকাশ করে না আর কি অ্যাকচুয়ালি। আরে বাপরে। তো এখন মোটামুটি বেশ ভালোই ঝামেলা পড়ে গেলাম, আমি আসলে অনেক ঘেমে গেছি তখন। কারণ আমার অলরেডি 3 মার্ক শেষ, হুম, হুম। এবং এই 3 মার্কের মধ্যে
আমার সবচেয়ে ভালো পারার প্রশ্নগুলো শেষ। Right. এটা শুনে আরো বেশি যেহেতু ICT তো খারাপ লাগতেছে। এখন হচ্ছে আমি ট্রাই করতেছি, কিন্তু দেখতেছি আমার ওই যে চিন্তা, টেনশন, ওই টেনশনের জন্য সবকিছু ভুলে যাচ্ছি। ফার্স্ট রাউন্ড দিলাম, দেখি খুব একটা বেশি দাগাইতে পারতেছি না। যেটা দাগাচ্ছি দেখি সবগুলোতে কনফিউশন লাগতেছে, কারণ একটা যে ট্রমা ঢুকে গেছে মাথার মধ্যে, যে আমি যেটা সবচেয়ে ভালো পারতাম ওটা ইয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এমন একটা ট্রমা ঢুকতেছে, এবং যেটাতেই যাই ওটাতে কনফিউশন লাগে। এরকম ভাবে অনেকগুলো দাগাইলাম, দাগাই দেখলাম যে না, স্যাটিসফাইং হচ্ছে না। তারপর হচ্ছে আরো যেগুলো মনে করেন গেস করা যায় এরকম জিনিসপাতিগুলো দাগাইলাম। দাগানোর পরে আমি হচ্ছে আরেকটা প্রশ্ন ঝামেলা ছিল, মেয়েদের একটা প্রশ্নের আনসার ছিল না। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আসলে আগে থেকে এক্সপেক্ট করি নাই। স্বাভাবিক। আমরা তখন অ্যাডমিশন টেস্ট ওরকম ভাবে তো আসলে দিয়ে অভ্যস্ত না, যে কোয়েশ্চেনে অনেকগুলো ভুল থাকবে, এগুলো আমরা আগে থেকে রেডি করে রাখবো। ওই কোয়েশ্চেনে অনেক টাইম কিল করছি। তো যাই হোক, আমার কোয়েশ্চেন দাগানোর বেশ ভালোই একটা ইয়া ছিল, হাত ছিল, 20 মিনিট আমি 100টা দাগাইতে পারতাম। তো তখন দাগাইছি, দাগানোর পরে লাস্টে যখন লাস্ট রাউন্ড দিছি, দেখছি যে না, আমি 47টার মধ্যে সবগুলোই দাগাই ফেলছি, বাকি যে 47টা ছিল, আর এর মধ্যে কনফার্ম 39টা হবেই হবে। আচ্ছা, 39টা আসলে হইলে চান্স হবে না, ঠিক আছে। বাকিগুলোর মধ্যেও আমার যেগুলো কনফিউশন আছে সেগুলোর মধ্যে কিছু থাকতে হবে। তা আমি হচ্ছে পেপার জমা দিয়ে দিলাম, টাইম শেষ হয়ে গেল। টাইম শেষ হওয়ার পরে আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি, তখন হচ্ছে রাস্তাঘাটে পোলাপান হচ্ছে কথা বলতেছে যে যে প্রশ্ন হয়েছে 45টা কমাতে চান্স হবে না। তখন তারও মাথার মধ্যে অনেক একটা ট্রমা ঢুকে গেছে যে কি অবস্থা, কেমনে কি হবে। তারপর তারপর হচ্ছে মানে বাসে উঠলাম, বাসে উঠে দেখলাম যে বইয়ের সাথে মিলাইলাম, দেখি যে না, যেগুলা গেস করে লাগাইছি, যেহেতু আমার পড়া আছে, সুতরাং গেস করে উপস্থিত মুহূর্তে মনে না পড়লেও কনফিউশনের জন্য মানে আনসারটা ঠিক হয়ে গেছে। তো বাকি 47টার মধ্যে 45টাই হয়েছে আর কি। আচ্ছা, এবং যে 3টা হচ্ছে আন্দাজে লাগাইছিলাম, ওগুলোর মধ্যেও একটা হয়ে গেছে, মানে অপশন মিলে গেছে কাইন্ড অফ। তো মোটামুটি আমার ভালো অবস্থা হয়ে গেছে তখন, এন্ড চান্সও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রিটেন হয়েছে। তারপর ভাইবাতে আবার আরেক কাহিনী। তখন মানে পরের দিন হচ্ছে ভাইবা শুক্রবার ছিল, আচ্ছা। এটা সম্ভবত 21 জানুয়ারি ছিল 2022 সাল, এবং এর পরের দিন থেকে লকডাউন ছিল কোভিড এর জন্য। সারা দেশের যত মানুষ পারতেছে তার এলাকায় চলে যাচ্ছে, কেউ হচ্ছে ইয়া ছিল ঝামেলা, মানে হ্যান অনেক কারণে বিভিন্ন মানুষ এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে। এছাড়া শুক্রবার ওই দিন ঢাকা 3টা বড় বড় চাকরির পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা, তো মানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, সোজা কথা হচ্ছে এটা। হুম, আগের দিন রাতে ট্রাই করতেছি, দেখি যে গাড়ি নাই, কোথাও গাড়ি পাচ্ছি না। তো অনেক টেনশনে পড়ে গেছিলাম আসলে। পরে দেখি না, মোটামুটি রাত যখন গভীর হয়েছে তখন হচ্ছে বাস পাইছি। তো বাসে মোটামুটি উঠে তারপর হচ্ছে ঢাকাতে আসলাম আর কি, একদম শেষ টাইমে এসে। মানে ভাইবার পরীক্ষা দিতে খুব একটা ঝামেলা হয় নাই, কারণ পরীক্ষায় যখন আমি টিচারকে আমার প্রিভিয়াস অ্যাকনোলেজমেন্টের মানে রিকগনিশনের কাগজগুলো দেখাইছি, বিভিন্ন অ্যাচিভমেন্টের, সেগুলো আমি টিচারকে দেখানোর পরে তিনি জাস্ট আর কিছু বলেন নাই, বলছেন যে স্কুলের রোল কত ছিল, বলছি 1। তারপর হচ্ছে আমি দেখছি উনি হচ্ছে লিখে দিয়েছেন সিলেক্টেড। তারপর হচ্ছে আমি চলে আসছি, এসে আপুরে বলছে যে আমি চান্স পেয়ে যাবো। এর মধ্য দিয়ে আর কি এনডিসিতে আসা, এবং এনডিসিতে আসছি হচ্ছে 2022 সালের 2 মার্চ আমার কলেজ লাইফ স্টার্ট হয়। আচ্ছা। তো এনটিসিতে আসার পরে তুই থাকলি কোথায়, মানে বাসা কোথায় নিছিস? এখানে বাসা নিছিলাম, প্রথমে হচ্ছে এক রুমের বাসা নিছিলাম, আচ্ছা এক রুম। ওখানে হচ্ছে প্রথমে আমি থাকতাম, আর প্রথম 1 মাস আম্মু ছুটি নিয়ে আসছিলেন, আমার আম্মু জব করেন। আচ্ছা, তো উনি হচ্ছে 1 মাসের ছুটি নিয়ে আসছিলেন, প্রথম 1 মাস ছিলাম আম্মুর সাথে। এরপরে কিছুদিন আমি একা ছিলাম। এরপরে আব্বুর মানে ভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে বদলি হয়ে যায়। হুম, বদলি হয়েছে হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লার দাউদকান্দিতে। হুম, এবং আব্বু হচ্ছে বাসা থেকে কুমিল্লা অফিস করতেন আর কি। হ্যাঁ, মোটামুটি ভালোই একটা টাইম যাইতো, 2 ঘন্টা প্লাস টাইম যাইতো যাতায়াতে। তাও বাসায় যেহেতু থাকতে পারতেছেন, তো আব্বুর কাছে ছিলাম আর কি, মোটামুটি বলা যায় যে 22 সালের শেষ পর্যন্ত। বুঝতে পারছি। কলেজের পাশেই ছিল বাসা। পরে ওই এক রুমের বাসা থেকে এরপরে এক রুমের বাসা থেকে ওই যে 22 সালের শেষে যখন আব্বুর হচ্ছে বদলি আবার হয়েছে হবিগঞ্জে ট্রান্সফার, তখন আমি হচ্ছে 2 রুমের বাসা নিই, এবং আমার সাথে আমার খালামণি আসেন। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে এরপরে আরো আপগ্রেড করছিস নাকি দুই রুমই ছিলাম। দুই রুমের বাসার মধ্যে ছিলি? ওকে, ফাইন। তো ওই এনডিসির চাপ যুক্ত পড়াশোনা, এটা তো কাইন্ড অফ এখন তো এটা আগেও আলাপ হয়েছে যেহেতু, তাই আর আনলাম না। মানে তুই এটাকে হ্যান্ডেল করছিস এভাবে যে ওই সময় টর্চার মনে হলো, একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারছি যে না, এটা তো আমাকে আসলে আমার অন্যান্য আমার এইচএসসি ক্লাসমেটদের তুলনায়, এইচএসসি পরীক্ষার্থী ক্লাসমেটদের তুলনায় আমাকে অনেক আগায় রাখতেছে। এখন হয়তো আরো বেটার বুঝেছে এই জিনিসটা। আমরা তো ডেফিনেটলি বুঝি যে অ্যাটলিস্ট বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এই জায়গাগুলোতে
মানে ইংলিশ স্টুডেন্টরা আসলে তারা অন্য লেভেলের, যেহেতু তারা ওই যে কুইজের যে একেবারে মাথা নষ্ট মার্কের প্রশ্নগুলো সলভ করে আসে। আরেকটা কোয়েশ্চেন এটা আমার জানার, যে কুইজে যেই কোয়েশ্চেনগুলো মানে একেবারে টপারও পারে না, হ্যাঁ, যেটা অনেক অন্য কলেজে ছাড়াও হয়তো পারবে না টাইপের কোয়েশ্চেন, এগুলো কি যদি সলিউশন দেখাই তো? সলিউশন চাইলে ছাড়া দিতে, আচ্ছা, আলাদা সলভ ক্লাস হইতো না, বাট পার্সোনালি সলভ ক্লাস হইতো না, বাট টিচাররা যদি মানে যদি কোনোটা এমন হয় যে কেউই পারতেছে না, হুম হুম যেমন আমাদের ব্যাচে দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে নিউটনের বলবিদ্যার কুইজ আর একটা হচ্ছে স্থির তড়িতের কুইজ। স্থির তড়িতের কুইজ আমার সারা জীবন মনে থাকবে। তো এই দুইটা কুইজের সলভ ক্লাস হয়েছিল আর কি, স্যার হচ্ছে সলভ করে দিয়েছিল। এত ডিফিকাল্ট কোয়েশ্চেন নিচ্ছে এত একটা মার্কা difficult মারা। ছিল। মানে এখানে বলতে চাচ্ছি কারণ হচ্ছে ফিজিক্সে আমি 8 রাউন্ডের কুইজ হয়েছে, 8 রাউন্ডের মধ্যে আমি 4 বা 5 বার হচ্ছে 100 পাইছি। এবং 100 পাইছিস এনডিসির কুইজে? হাউ? ফিজিক্স কুইজে কেমনে পাইছিস ভাই? ফিজিক্স আমি আসলে অনেক এফোর্ট দিছি। আমি আমার স্কুল লাইফে ফিজিক্স এফোর্ট দিয়ে তুই এখন ডাক্তার? ফিজিক্সে আমি খুব বেশি ভালো ছিলাম না আমার স্কুল লাইফে, কিন্তু যখন কলেজে আসছি ফিজিক্সের প্রতি মানে মারাত্মক লেভেলে। এইটা কি হইলো তাইলে? ফিজিক্সের এত এফোর্ট দিয়ে এখন তুই আসলি মেডিকেল লাইনে? ফার্স্ট ইয়ার পর্যন্ত টার্গেট ছিল, মানে যখন এনডিসি তে আসছি, এনডিসি এর ফ্লোর সাথে আগাইছি, হ্যাঁ, তখন মনে হয়েছে না যা ইঞ্জিনিয়ারিং এ চলে যাব। তাহলে শিফটটা কিভাবে হইলো? কোনো ঘটনা নিশ্চয়ই হয়েছে। ফার্স্ট ইয়ার শেষের দিকে তখন হচ্ছে মোটামুটি আমার একটা ডিসিশন নেওয়ার সময় চলে আসছে যে Right. না, এখন হচ্ছে কি করব? অ্যাকচুয়ালি আমি কিসের কোচিং করব। হুম, আমি দুইটাতেই করছি, মানে ইঞ্জিনিয়ারিংও করছি, মেডিকেলও করছি। মেডিকেলটা আচ্ছা। হচ্ছে অফলাইনে আর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে অনলাইনে। মানে এটা কিন্তু আমার ব্যাচের সময় না, আমার আগের ব্যাচে। আমি হচ্ছে এইচএসসি 23 ব্যাচ ছিলাম, এইচএসসি 22 ব্যাচ যখন চলতেছে, এনডিসিতেও ছিলামই, পাশাপাশি আমি অফলাইনেও মেডিকেলের জন্য কোচিং করছি, আবার অনলাইনে ইঞ্জিনিয়ারিং এর জন্য করছি ওই সময়টা থেকে। ওই সময় থেকে। আর এই যে ডিসিশনটা আগের রেখেছো, বছর। এখানে তো ফাইনান্সিয়াল সাপোর্ট আব্বু আম্মু তোকে পুরোপুরি দিছে নাকি? এই ডিসিশনে মানে ডিসিশন মেকিং এ ডিসিশন এবং তো ভর্তি করা দেওয়া, টাকা পয়সা দেওয়া, এনিথিং? ভর্তি তো এখানে আসলে খুব বেশি টাকা থাকে না, 20,000 25,000 এর মতো। এটা বেশি টাকা না? এটা তো বাংলাদেশের অনেক স্টুডেন্টের জন্য ডেফিনেটলি একটা লার্জ অ্যামাউন্ট। আমি এটাই জিজ্ঞেস করতেছি যে মানে লাইফ টাইমে আসলে এরকম খরচ করা খরচ উচিত। করা। মানে ধরেন এমন একটা ডিসিশন বা এমন একটা পদক্ষেপ, এমন একটা স্টেজে আছেন যে একটা ডিসিশন আপনার লাইফের মোড় ঘোরায় দিতে পারে। হুম, লাইক আমার যদি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট ভালো না হইতো, তাহলে কিন্তু আমি এত দ্রুত এখানে আসতে পারতাম না, যেখানে এখন আমি বিলং করতেছি। তো ডেফিনেটলি এটার একটা ভ্যালু তো অবশ্যই আছে। অ্যাডমিশন আছে টেস্টে অবশ্যই। বাংলাদেশে অনেক বড় একটা ইমপ্যাক্ট পড়ে। তবে আমি তোকে একটা জিনিস ডেফিনেটলি বলতে পারি যে তোর মনে কর বাবা মা অনেক টাকা পয়সা আছে, এটা তো হইতেই পারে। মানে আমি তোর কথা বলছি না, সরি তোর কথা না, মানে overall, মানে কারোর আছে। লেটস সে XYZ, তার বাবা মার অনেক টাকা পয়সা আছে। তো এখন এবং সে চাচ্ছে যে আমার অমুক জায়গায় ভর্তি হতে চাই আমি, বা আমি এই কোচিংটা করতে চাই, বা আমি এই ক্লাসটা করতে চাই, অনলাইন অফলাইন হোয়াটএভার। সব পরিবারে কিন্তু আসলে সন্তানদের সেই স্বাধীনতাটা থাকে না, বুঝতে পারছিস? Yes. এটা তুই যেহেতু 12 স্টুডেন্ট পড়ায় ফেলছিস, তোর এটা বোঝার কথা যে স্টুডেন্টদের আসলে মানে ওই ফ্রিডমটা অনেক ফ্যামিলিতেও নাই। আবার এটাও সত্য যে ফ্রিডমটা সব স্টুডেন্ট ডিজার্ভও করে না, এটা Deserve করে। 100% সত্য, এটাতে কোনো সন্দেহ নাই। বাট আমি এই জন্যই জিজ্ঞেস করতেছিলাম, লাইক তুই বলার পরেও যে তোর ফ্যামিলি ওই সাপোর্টটা দিছে কিনা। আমাদের টাকা পয়সা থাকতে পারে বা ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকতে পারে, কিন্তু ওই যে আমি এটা করতে যাচ্ছি, এটা আমার প্ল্যান, তোমরা এটা মানে আমার লাগবে এখন এই মুহূর্তে এত টাকা, বা আমি এটা করতে চাই, এটার পারমিশনটা দাও। এই জিনিসগুলো আসলে সব ফ্যামিলিতে সবসময়, যেহেতু এটা খুব ক্রুশিয়াল ডিসিশন, কারণ আমি এক ব্যাচে থাকা অবস্থাতে আরেক ব্যাচের সাথে কোচিং করতে চাচ্ছি। এটা তো আসলে খুব নর্মাল কোনো ট্র্যাক না। এবং এখন জিনিসটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আমার পরবর্তী ব্যাচগুলোতে অনেক বেশি এটা দেখা যায়, কিন্তু আমার সময় কিন্তু জিনিসটা অত বেশি ইভেন এর খুব আগে বেশি দেখা যাইতো না। আমাদের সময় থেকেও এটা বেসিক্যালি আমাদের সময় থেকে স্টার্ট হয়েছে। এটা ওই যে যে কোনো ভাবেই অ্যাডমিশনের আগেই অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া, আগের ব্যাচের সাথে ভর্তি হওয়া, অথবা প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং টাইপের কোর্সগুলো, এটা হচ্ছে আমরা তো এইচএসসি 21 ব্যাচ, আমাদের সময় থেকে শুরু হওয়ার কারণও আছে। কারণ আমাদের সময় থেকে আমরা করোনা পরবর্তী ব্যাচটা, তো ওই সময় হচ্ছে যে করোনার সময়টাতে যেহেতু সবাই বসেই আছে, সব অ্যাডমিশনের ব্যাচগুলো ওরা আগায় আনছিল আগে থেকে, ওই যে প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং নামে ওইটা সিলসিলাই চলতেছে। এবং ওখান থেকে বাংলাদেশে কাইন্ড অফ একটা ধারা তৈরি হয়েছে যে আগে থেকে প্রিপারেশন নেওয়া। ভালো কথা। এখানে একটা But কথা, এটা কিন্তু আমারটা কিন্তু একটু আলাদা, এটা প্রি মেডিকেল না, আগের বছরের কথা, রাইট হ্যাঁ। বাট তারপর ওইটা টেকনিক্যালি আমরা প্রি মেডিকেল বলতেও পারি, যদিও এটা প্রি মেডিকেল কোর্স ছিল না নামে, বাট তোর জন্য তো এটা কাইন্ড অফ মেডিকেলের প্রিপারেশনের আগে একটা কোর্সে ভর্তি হয়েছি, তো ওই হিসাবে প্রি মেডিকেল বলতেছি আমি আর কি। নামে হয়তো প্রি মেডিকেল না, টেকনিক্যালি প্রি মেডিকেল আর কি। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম,
প্রি মেডিকেল নিয়ে তো কথাবার্তা হইতেছে। আমি পার্সোনাল আমার ওপিনিয়ন এটা তোরটাতে শেয়ার করেছি। আমি পার্সোনালি মনে করি যে প্রি মেডিকেল যে বর্তমানে একটা এমন একটা, যেহেতু সব প্ল্যাটফর্মে প্রি মেডিকেল আছে, এটা কাইন্ড অফ 10 জন স্টুডেন্টের মধ্যে 10 জন মেডিকেল অ্যাসপিরেন্টের মধ্যে যদি 2 জনও মেডিকেল প্রি মেডিকেল কোর্স করে, এটা বাকি 7-8 জনকে কাইন্ড অফ চিন্তা করতে বাধ্য করে যে আমি কি পিছায় গেলাম কিনা। আমার মতে এই ট্রেন্ডটাই হচ্ছে একটা খারাপ ট্রেন্ড, যে মার্কেটে এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে, অনেক স্টুডেন্ট এটা চিন্তা করতে বাধ্য হয় যে আমি কি পিছায় গেলাম কিনা প্রি মেডিকেল না করলে। বুঝছিস, মানে আমার সেন্সটা হচ্ছে এইটা। প্রি মেডিকেলটা করোনার সময় স্টার্ট করাটা এটা কাইন্ড অফ একেবারে লজিক্যাল ছিল, বা তোর মধ্যে একজন স্টুডেন্টের সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে এই লোডটা নেওয়ার, সে একটা ডিসিশন নিয়েছে যে আমি আমার আগের ব্যাচের সাথে একদম ফুল কোর্সে ভর্তি হব রেসপন্সিবিলিটি নিয়ে। এটা তো সব স্টুডেন্টের জন্য গাইডলাইন হতে পারে না, সবার জন্য তো এই স্ট্র্যাটেজি হইতে পারে না। সবার জন্য এটা পারফেক্ট হবে। এক্স্যাক্টলি। কিন্তু আমি যখন প্রি মেডিকেল নামে একটা জিনিস সবার জন্য ওপেন করে নামাচ্ছি, এটার মার্কেটিংটাও কাইন্ড অফ এরকম যে সবার থেকে এগিয়ে থাকো এগিয়ে থাকো, সবাই তো এইভাবেই বলে, মার্কেটিংটা এইভাবেই হয়। তো আমি তোর কাছে, আমি পার্সোনালি মনে করি যে এটা মার্কেটিং এবং এটা প্রেজেন্টেশনটা স্টুডেন্টদের কাছে এমন ভাবে করা হয়েছে, এটা ঠিক না, আমার অপিনিয়ন। তো তোর কাছে কি মনে হয় প্রি মেডিকেল এটা কাদের জন্য, এটা কি আদৌ ভর্তি, এটা কি দরকার আছে না? প্রি মেডিকেল বিষয়টা হচ্ছে, এখন ধরেন আমার একটা স্টুডেন্ট যার সিলেবাসই শেষ হয় নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ জানি আমি, তুই কি বলবি, কন্টিনিউ কর। সিলেবাসই শেষ হয় নাই, ও যদি প্রি মেডিকেল করে তাহলে ওর জন্য লাভ না, ওটা লস হবে, কারণ এইচএসসি পরীক্ষা ওর জিপিএ কমে যাবে। কিন্তু যে স্টুডেন্টের সিলেবাস শেষ হয়ে গেছে ওর কিন্তু প্রি মেডিকেল করা উচিত। ও যদি প্রি মেডিকেল না করে তখন এ হয়তো ধরেন 10 জন হচ্ছে কম্পিটিশনে আসছে, সিট আছে 5টা, এখন 10 জনের মধ্যে এইখানে 7 জনের হচ্ছে সিলেবাস শেষ হয়ে গেছে। এই 7 জনের মধ্যে যে 2 জন প্রি মেডিকেল করবে না, ওই 2 জন কিন্তু পিছিয়ে যাবে এবং তার ওইটা কভার দেওয়ার জন্য এডমিশন টাইমে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো প্রি মেডিকেল করলে ডেফিনেটলি কেউ আগায় থাকবে, কিন্তু প্রি মেডিকেল করার মতো যে যোগ্যতা ওটা তার মধ্যে থাকতে হবে। এটাই আমার পয়েন্ট, এটাই প্রি মেডিকেল তুমি করো যখন তোমার এইচএসসি প্রিপারেশন পারফেক্ট অবস্থায় আছে। এইচএসসি প্রিপারেশন পারফেক্ট অবস্থায় নাই, এই সময় প্রি মেডিকেল চিন্তাও করো না। ব্যাপারটা হচ্ছে, ইভেন আমি অনলাইনে পড়ানো স্টার্ট করার পর এটা বুঝতে পারছি যে বাংলাদেশের স্টুডেন্টদের আসলে এরা খুবই ভেরি ফ্রাস্ট্রেটেড বাই দিস। তারা পড়াশোনা কিভাবে করতে হয়, কিভাবে পড়া লাগবে, এইটার জন্য টিচারদের উপরে ডিপেন্ডেন্ট বা ভাইয়াদের উপরে ডিপেন্ডেন্ট। এইরকম তো কখনোই দেখিনি আসলে। পয়েন্টটা বুঝিস, একটা হলো আমি ফিজিক্সের তাপগতিবিদ্যা বুঝি না, ঠিক আছে, তাপগতিবিদ্যা বুঝি না, আমি এটা ম্যাথ করতে পারি না, আমাকে ভাইয়া এসে শিখাই দিবে। এইটাই তো বুঝছি আমরা পড়াশোনা বলতে, যেটা যে আমাকে একটা এক্সট্রা সার্ভিস দেওয়া, কোচিং করা বা কলেজের টিচারদের কাছে পড়াশোনা, স্কুলে যাওয়া, এটা আমরা কেন করি? আমি প্রবলেম সলভ সবকিছু নিজে করতে পারবো না, যেটা আমাকে প্রবলেম সলভ করতে হেল্প করবে ওটাই আমি সার্ভিস হিসেবে নিচ্ছি। এটার জন্য আমি টিচারদের বেতন দিচ্ছি, স্কুলে বেতন দিচ্ছি, কোচিং এ বেতন দিচ্ছি, হোয়াটএভার। কিন্তু গাইডলাইন হচ্ছে যে কিছু উপদেশ বাক্য এখান থেকে আমাদের বিভিন্ন ভাইয়াদের কাছ থেকে মেন্টরশিপ আমরা নেই। কিন্তু এই গাইডলাইন বিষয়টা, নিজের ভালো কোনটা, এটার জন্য এত বেশি অমুকের সাকসেস স্টোরির উপর ডিপেন্ডেন্ট, তমুকের সাকসেস স্টোরির উপর ডিপেন্ডেন্ট। এটা তো আসলে যেমন আমাদের সততা মেডিকেল পডকাস্ট যদি কেউ ফলো করে 6-7টা এপিসোড, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের সাথে আমার কনভারসেশন এক এক রকম। হ্যাঁ, আমাদের স্টুডিওতে আজকে সকালে যদি কোনো এপিসোড শুট হয়, সেটা যে আবহাওয়া, সন্ধ্যায় যে এপিসোড শুট হবে সেটার আবহাওয়া সম্পূর্ণ আলাদা হবে, সবার স্ট্র্যাটেজি একরকম হবে না। তাহলে এরকম গাইডলাইনের উপরে তারা এত ডিপেন্ডেন্ট, ভাইয়া এইটা কিভাবে পড়বো, দাগালো লাইন পড়াটাই কি এনাফ? এটা কি তুমি নিজে জাজ করতে পারো না? এটা জাজ করার জন্য কি লাগে? একটা কোয়েশ্চেন ব্যাংক আর কিছু কোয়েশ্চেন। বুঝো যে দাগানো লাইন থেকে কমন পড়তেছে কিনা, তোমার কাছে দাগানো লাইনও আছে, তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংকও আছে, এটা নিজে জাজ করতে কতদিন লাগে? এটার জন্য তোমার ভাইয়ের উপদেশের উপর ডিপেন্ড করা লাগে? হাউ? এটা নিয়ে তুই যদি একটু অপিনিয়ন দিস। অনেক বেশি গাইডলাইন ডিপেন্ডেন্ট হওয়া, এটাই তো কোয়েশ্চেনটা। এটা কি আসলেই বাংলাদেশের চিত্র কিনা, যেহেতু তুই অনেক স্টুডেন্ট পড়াইছিস অলরেডি? না, অনেক স্টুডেন্ট আছে যারা আসলে শুধুমাত্র গাইডলাইনই দেখে, হ্যাঁ, ও ক্লাসে করে না। এরকম ভাবে আসলে এই যে কারণে দেখা যায় যে টিচাররাও এখন বেশি গাইডলাইন দেওয়ার প্রতি অনেক বেশি ফোকাসড, ক্লাসে অনেক বেশি ডেডিকেশন দেওয়া হচ্ছে। কারণ টিচার স্টুডেন্টরা এগুলো খায় বেশি। ধরেন View ক্লাস বেশি নিলাম হয়। একটা, ওটাতে ভিউ হইবে 1K, গাইডলাইন দিলাম এটা, ওটাতে ভিউ হইবে 10K। টিচারও তো আসলে ওই জিনিসটাই করবে, গাইডলাইনের প্রতি বেশি ফোকাস দেবে। বাট অবশ্যই গাইডলাইনের একটা ইমপ্যাক্ট অবশ্যই আছে, আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু ডেফিনেটলি। শুধুমাত্র গাইডলাইন দেখে যদি কাটাই দেয়, ধরেন আমি মোটিভেশন দিলাম যে না তোমার পড়তে হবে, ও হ্যাঁ ভাই পড়তে হবে, কিন্তু পড়ে না, তাহলে তো লাভ হলো না। লাভ হলো না, রাইট।
এটাই গাইডলাইন যেটা দেওয়া হয় সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউশন করতে হবে। গাইডলাইন শুনলাম কিন্তু এক্সিকিউশন করলাম না, কোনো লাভ নেই। এটা তো বটেই, গাইডলাইন শুনলাম এক্সিকিউশন করলাম, এটা তো কোনো লাভ নেই। আবার গাইডলাইনের জন্য ডিপেন্ডেন্ট হওয়াটাও খারাপ, কিছু কিছু তো নিজে নিজে ঠেকে ঠেকে শিখতে হয় লাইফের। আচ্ছা, জীবনের মূল মন্ত্রই না এটা ভুল করে করে শিখা, এটাই না আমাদেরকে আমরা লাইফ থেকে শিখছি। তুই কি লাইফ থেকে এটাই শিখছিস না, ভুল করে করে শিখতে হয়, নিজে ভুল করে করে। তোর প্রথম সময় পরীক্ষা, দ্বিতীয় সময় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা খারাপ হইলে আলটিমেটলি আস্তে 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 ওই শিক্ষাগুলো নিয়ে এইচএসসিও ভালো হবে, অ্যাডমিশনও ভালো হবে। এইটাই তো জীবনের স্রোত। গাইডলাইন বেশি মানে স্পেসিফিক্যালি সেসব স্টুডেন্টরাই বেশি ফলো করে, কাজ নাই যাদের কোনো। মানে যাদের পড়াশোনা একটু পিছিয়ে গেছে কাইন্ড অফ, আমরা ওখান থেকে রিকভারি করতে চাই। রিকভার করার জন্য তার জন্য যে টাইমটা আছে ওই টাইমে আসলে সিলেবাসটা কমপ্লিট করা সহজ না। মানে ধরেন যেমন 3 মাস বাকি আছে, পুরো সিলেবাসই বাকি। এখন এই 3 মাসে সে যে পুরো সিলেবাসটা কমপ্লিট করবে এটার মতো সময় তো তার হাতে নাই। নাই। তো সে এখন ভিডিও দেখে যে 3 মাসে সিলেবাস শেষ করার উপায় কি। কিন্তু এটা কি কোনো সুস্থ টেকনিক হইলো বল? সুস্থ টেকনিক হইলো না, কিন্তু এখন তাকে তো রিকভার করতে হবে। এখন ওই এই গাইডলাইন জন্য- ভিডিওগুলোকে আদৌ কাজে দেয়? দেখ, ওই কন্টেন্ট গুলা যেগুলো আমরা বানাইলাম যে শেষ 3 মাসে সিলেবাস শেষ করার জাদুর টেকনিক, এগুলোকে আসলে জাদুর মতো কাজ করে বলে? এগুলো তো আসলে সিলেবাস শেষ হয় না হয়তো, কিন্তু তার পাস হবে। আর এই পাশ দিয়ে সে করবেটা কি? পরে তো ঠিকই অ্যাডমিশন এখানে বড় রকমের ধাক্কা খাবে। এখন যে পিছায় গেছে ওর তো আসলে তার দরকার একটা রিয়ালিটি চেক, বুঝছিস? তার এসব শর্টকাট টেকনিক দরকার, এই গাইডলাইন দরকার নাই। তার একটা দরকার রিয়ালিটি চেক। বাবা, তুমি এখন এই অবস্থায় যে আসো, মানে এইচএসসি পরীক্ষাটা অনেক খারাপ হবে, হ্যাঁ, বাট 10 তুমি পাস করবা। এরপরে তুমি অ্যাডমিশনে নাও খাওয়া বাদ দিয়ে 10-12 ঘন্টা ভালো করে পড়াশোনা করো। এইটা দেওয়া উচিত হচ্ছে গাইডলাইন, বুঝছিস? একটা রিয়ালিটি চেক দেওয়া উচিত। নাহলে তুমি চান্সই পাবা না কোথাও, নাহলে ব্যবসার দিকে ঝুঁকো বা অন্য দিকে যাও। মেডিকেল অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন তোমার জন্য না, যেহেতু তোমার অবস্থা এরকম তুমি বানায় ফেলছো। আর যদি এখান থেকে উঠতে চাও তাহলে তোমাকে অমানসিক পরিশ্রম করতে হবে। আমি তো এই গাইডলাইন কোথাও দেখি না, এই রিয়ালিটি চেকটা কোথাও দেখি না। সব জায়গায় দেখি হচ্ছে যে পার পাওয়ায় দেওয়ার টেকনিক। যেমন ধর বাংলাদেশে ওয়ান শট ক্লাস, ইভেন আমি একটা টিচারকে, নাম বলবো না, কোনো পপুলার প্ল্যাটফর্মের ফেসবুক পোস্টে বলতে দেখছি ওয়ান শট ক্লাস নাকি বাংলাদেশের এডটেকের সবচেয়ে বড় আবিষ্কার বা সবচেয়ে বড় সাকসেস। আমি ওটার সাথে 100% দ্বিমত পোষণ করি। কারণ এইটা দেখ, যে কোনো কন্টেন্ট ভালো স্টুডেন্ট সেখান থেকে ভালো জিনিস বের করে, এমনকি একটা খারাপ ক্লাস থেকে একটা ভালো স্টুডেন্ট ভালো জিনিস বের করে আনতে পারবে। কিভাবে? একটা টিচার, মনে কর আমরা যারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি, ধর তুইও অনলাইনে ক্লাস নিস, আমি অনলাইনে ক্লাস নেই মাঝে মধ্যে। আমাদের কন্টেন্টের মধ্যে ধর তুই একটা 1 ঘন্টা ক্লাস নিছিস, হইতে পারে না 10 মিনিটের পড়া বোঝানোটার মধ্যে তোর এই পার্টিকুলার টপিকের মধ্যে তোর একটু জানাশোনা কম বা একটা দখল তোর কম। আমরা ক্লাস নিলেও কি মনে হয় না যে এই টপিকটা একটু বেটার বুঝাইতে পারতাম, শেষ করে এরকম অনেক সময় মনে হয় না? ধর ওই 10 মিনিট বা ওই 15 মিনিট বা একটা ক্লাস পুরোটাই ধর একটু তোর স্যাটিসফ্যাকশন অনুযায়ী হয় না, স্টুডেন্টকে বেটার সার্ভিস দিতে পারতি তোর কাছে মনে হচ্ছে। এই যে এই অবস্থায় একজন ভালো স্টুডেন্ট যখন এই কন্টেন্টটা দেখবে তখন কিন্তু খুব সুন্দর করে সেই 10-20 মিনিট স্কিপ করে বাইরে বাদ দিয়ে বাকিটুকু থেকে তার যতটুকু নেওয়া দরকার সেটা নিয়ে নিবে। এক্স্যাক্টলি এটা তুইও করছিস লাইফে, আমিও করছি, আমরা সবাই করে আসছি। ভাষায় কোনো প্রাইভেট পড়াইতে আসে টিচারও যে বুঝা গেছে যে না এই চ্যাপ্টারটা আসলে হয়তো উনি কম পারে, আগে থেকে আমি সব বলেছি ভাই এটা শেষ করে দেন, আমি নিজেই পড়ে নিবো বা হোয়াট এভার। কারণ বুঝছি যে উনার লাভ নাই, তো আমার টাইম ওয়েস্ট করে দরকার আছে কোনো, আমি অন্য কোনো তার থেকে পড়ে নিবো অথবা আমি নিজেই সলভ করে নিবো। বাট উনি যেহেতু এটাতে একটু দুর্বল, মানুষ দুর্বল হইতেই পারে, এটা দরকার নাই তো উনার কাছ থেকে পড়াবো, শুধু শুধু টাইম ওয়েস্ট করে। এই চিন্তাগুলো কার? এটা ভালো স্টুডেন্ট যে নিজের টাইমটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে চায়। এখন এই যে তার টাইমটা তো থাকতে হবে। হুম, যদি একাডেমিক টাইম থেকে একদম পড়া শুরু করে, একদম ডে 1 থেকে পড়া শুরু করে, তার ক্ষেত্রে ওই ফেসিলিটিসটা বা তার ক্ষেত্রে ওই জিনিসটা থাকবে রাইট। যে ভালো জিনিসটা থেকে ভালো জিনিসটা নেবে, খারাপটা থেকে যে অংশটুকু ভালো ওই অংশটুকু নেবে। কিন্তু যে একদম শেষ মুহূর্তে আছে, লাস্ট 3 মাস সিলেবাস সবই বাকি, তখন কিন্তু তার আসলে এত কিছু খোঁজার সময় নাই। না, এটা ঠিক। একটা ক্লাস থেকেই যাতে সবকিছু কমপ্লিট হয়ে যায়, এই জন্যই ওয়ান শট। এই তো আমি এই একই কথা 100 বার শুনছি। আমার পয়েন্টটা বুঝ, এইটা যখন তুই বাজারে ওপেন করে দিচ্ছ, তুই যখন কাউকে প্রাইভেট পড়াইতে গেলি, মনে করো আমি একটা খারাপ স্টুডেন্ট, তুই আমার টিচার, তুই আমাকে শেষ 3 মাসে কোনো রকমে পাস করার একটা টোটকা দিলি, টোটকা মার্কা পড়াশোনা, একদম বুলেট পয়েন্ট মার্কা পড়াশোনা, যে এটা না বললে পাস হবে না। এটা ওই স্টুডেন্টের জন্য ঠিক আছে, কিন্তু তুই যখন বাজারে একটা জিনিস ওপেন করে দিচ্ছস, তার মানে কি আরো ইন্সপিরেশন পাবে ফাঁকিবাজি করার। ওয়ান শট তো আছেই, শেষ মুহূর্তে থেকে পাস করতে পারবো তো। পাস কেন, জিপিএ 5 পাবে। ওয়ান শট ক্লাস ভালো মতো করে ইভেন এসএসসি লেভেলে, আমি তোকে একটা রিয়েল লাইফ স্টোরি বলি, এটা আমি আগেও
পডকাস্টে বলছিলাম আগের একটা এপিসোডে আমার ক্লাসের মেজবা তোর সিনিয়র মেজবার সাথে পডকাস্টে বলছিলাম এই একই গল্প। এসএসসি তে আমার একটা স্টুডেন্ট ছিল, শেষ মুহূর্তে তার ইয়াটা পাইছিলাম আমি টিউশন স্টুডেন্ট। ওকে এই এসএসসি পরীক্ষার আগে কোনো মতে সবকিছু একটু টাচ করে দিতে হবে, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। এইসব টিউশনে আমি পড়াইতে পারি খুবই বাজে, কারণ আমি এইভাবে আসলে পড়াইতে পারি না। হুট করে আমি এত বড় কিছু কি বলবো, আমার স্কিল এসবে খুব কম, আমি পারি না এটা ভালো। তো যতদূর পারছি পড়াইছি। আমি কনফিডেন্ট ছিলাম এই ছেলেটার পরীক্ষা খারাপ হবে, কিন্তু ওর পরীক্ষা ভালো হয়েছে। সে জিপিএ 5 পাইছে, এখন সে আমার এইচএসসি স্টুডেন্ট। কেমনে পাইছে? আঙ্কেল যত প্ল্যাটফর্ম দুনিয়াতে এক্সিস্ট করে সবার সাজেশন প্রিন্ট করে নিয়ে আসতো, এই বেটা সব সাজেশন পড়তো, আমিও পড়াইতাম, সাজেশনে পড়তো। এখন তো এইচএসসি সিলেবাসটা আরো ছোট, সাজেশন তো খুব ট্যালেন্টেড মানুষেরাই খুব সময় খাটায় বানায়, কমন তো ওখান থেকে পড়বেই। তো এখন তো এই ছেলেটা যদি এখন এইচএসসি তে পড়ে, এইচএসসি তে তাকে পড়াইতে অনেক কষ্ট হয়, কারণ কি তার একটু দুর্বল, বেসিক একটু দুর্বল, বুঝায় অনেক কিছু পড়াইতে হয়, যেটা তার এসএসসি থেকে বুঝে আসা উচিত ছিল। আলটিমেটলি এটার ক্ষতিটা কে করলো? এই যে তোর পাড়া একটা সিস্টেম আমি রেখে দিলাম, সে যদি জিপি 5 নাও পাইতো, এটা তো একটা রিয়েলিটি চেক হইতো যে না আমার পড়াশোনার মধ্যে একটা গ্যাপ আছে, মানে আমি অ্যাডমিশন এসে পিছাই যাইতো। বাট সে এই পিছাই যাওয়া কভার করার জন্য মানসিক স্ট্রেংথ এটা গ্যাদার করতে পারতো, তো ধাক্কাটা খায়। সবার ক্ষেত্রে তো সেমটা হয় না, অনেক ক্ষেত্রে হয় যে ধাক্কা খাইছে তারপরে হাল ছেড়ে দিছে। আমি তো একটা সিম্পল কথা বলি, যারা লাইফে তোর মতো সাকসেসফুল হয় না, প্রত্যেকটা মানুষই ধাক্কা খেয়ে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখে, এই জন্য আসতে পারছো সেই জায়গায়। তা তো অবশ্যই। ধাক্কা খেয়ে পড়ে যাওয়া মানুষগুলো এটা দিয়ে 1 শট দেয় আর 2 শট দেয় আর 3 শট দেয়, পড়েই থাকবে, যার ওই স্ট্রেংথটা নাই। আমার সমস্যাটা কোন জায়গায় কি, এটা যখন আমি ওপেন করে দিচ্ছি একটা প্ল্যাটফর্মে বা ইউটিউবের মতো। আমি যদি বলি যে এখন হচ্ছে বাজারে আছে হচ্ছে 26 ব্যাচ আর 27 ব্যাচ, রাইট। এই 26 ব্যাচের মধ্যে 26 আর 27 এর মধ্যে 27 ব্যাচের জন্য কিন্তু ওয়ান শট না, 27 ব্যাচ ওয়ান শট দেখতে পারবে না। 27 ব্যাচ হচ্ছে একাডেমিক ক্লাস দেখবে, একদম ডিটেইল ক্লাস করবে। রাইট। কিন্তু 26 ব্যাচের একাডেমিক ক্লাস করার কোনো টাইম নেই। নাই। ওর হচ্ছে ফাইনাল রিভিশন লাগবে অথবা ওয়ান শট লাগবে, এটাই হচ্ছে সিম্পল কথা। না, এটা ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু আমার ইয়াটা হচ্ছে যে তুই র্যান্ডম কিছু কন্টেন্ট হিসেবে কিছু রিভিশন ক্লাস টাইপের কন্টেন্ট দিলি, এটা একটা কথা, আর ওয়ান শট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করলি, এটা ডিফারেন্ট। দুইটা ব্যবসা পলিসির মধ্যে পার্থক্য আছে। আমি আমার এই যে কিছু স্টুডেন্ট আছে তাদের পড়াশোনাটা ভালো করার জন্য কিছু রিভিশনের কন্টেন্ট দিলাম, এটা একটা। আর ওয়ান শট এইভাবে মার্কেটিং করে, মার্কেটিংটাই কি, টাইটেল কি হয়, এক ক্লাসেই শেষ, এভাবেই হয় না টাইটেল গুলা, এবং সুন্দর করে ওই চকবকি গুলা ক্লিক বেট টাইপের, যেটা স্টুডেন্টকে সাইকোলজির এইভাবে। এবং শুধু তাই না, টিচাররা ক্রেডিট পর্যন্ত এটা নেয়, আমার ওয়ান শট ক্লাস করে জিপিএ 5 পাইছে, এগুলা স্ক্রিনশট দেখায় বিভিন্ন পেজে। এইটা তো সমস্যা তো, এটা তো ক্রেডিট নেওয়ার মধ্যে স্টুডেন্টের মধ্যে ইফেক্ট পড়বে। রাইট, এটা তো ক্রেডিট নেওয়ার বিষয় না। আমার সাজেশন ক্লাস দেখে, আর তুই আমাকে একটা কথা বল, বাংলাদেশে যদি আমি টিচার হিসেবে খারাপ, আমি অত ভালো পড়াইতে পারি না, কিন্তু আমি 10 বছর ধরে পড়াচ্ছি, আমার পক্ষে এটা বের করে ফেলা সম্ভব না কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। আমি টিচার হিসেবে খারাপ, কিন্তু আমি জানি এটা 10 বছর পরে হবে না, পসিবল ক্যাস্টবার থেকেও একবার দেখলেই হয়ে যায়। এইটা যেটা একটা ভালো স্টুডেন্টই পারবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, যারা 10 বছর ধরে পড়াচ্ছি, আমি পারবো না। আমার পড়ানো থেকে কমন পড়ছে, এটা ক্রেডিট নেওয়ার বিষয়। এটা কিভাবে ক্রেডিট নেওয়ার বিষয়? কি ক্রেডিট নেওয়ার বিষয়? হচ্ছে স্টুডেন্ট টিচারের সাথে একটা সম্পর্ক, এবং আমার ওই একাডেমিক পড়াশোনার কোয়ালিটি, এবং এক বিষয়ের টাইমে আমি কত সহজে সেটাকে গুছাই দিতে পারতেছি। এগুলো হচ্ছে টিচারকে জাজ করার কোয়ালিটি হওয়া উচিত। কিন্তু আমরা এখন সব ওই যে অনলাইন ফাস্ট দুনিয়া, রিলসের দুনিয়া, প্রথম 3 সেকেন্ডের মধ্যে যারা যে বিভিন্ন ফেসবুকে তুইও তো বিভিন্ন কন্টেন্ট দিস, নিয়ম কি 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে যাতে অ্যাটেনশন গ্র্যাব করে। এখন সবকিছু হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবের মধ্যে, ওই ফানেলের মধ্যে ঢুকে আলটিমেটলি স্টুডেন্টরা বুঝতেছে না যে আমি আসলে একটা কোচিং সেন্টারের কাস্টমারকে আনার ফানেলের মধ্যে ঢুকে যাচ্ছি, এটা তো আমার ভবিষ্যৎ ভালো হচ্ছে না। আর যার ভালো করার, সে সবচেয়ে বাজে কন্টেন্টটা থেকে নিজের ভালোটা বের করে আনবে। এটা যদি তোকে বসায় দেওয়া হয় এইচএসসি ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে যখন সে একাডেমিক টাইম থেকে স্টার্ট করবে, তখন তার মধ্যে সেই সুযোগটা আছে। যখন একদম লাস্ট পেজে চলে আসছে, তখন কিন্তু তার হচ্ছে মানে ওয়ান লাস্ট ট্রাই। আমি বলি নাই যে এটা না জায়েজ বা খারাপ, একেবারে ফাউল, আমি এভাবে বলতেছি না। কিন্তু আমি বলতেছি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা এবং এটার পিছনে থিঙ্কিংটা, এবং এটা যে ভালো না এটা নিয়ে এনাফ কথাবার্তা নাই। আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে রিসেন্টলি আমাদের স্টুডিওতে ইনশাল্লাহ সেই এপিসোডগুলো সামনে যাবে, যারা নিউলি K83 নতুন ভর্তি হইলো, তো ইমিডিয়েট জুনিয়র যারা,
তাদের সবাইকে আমি কেন র্যাপিড ফায়ার রাউন্ড করছিলাম, যেখানে একটা কোয়েশ্চেন ছিল কমন, যে ওয়ান শট ক্লাস বাংলাদেশে মেধা শক্তি নষ্ট করতেছে কিনা। সবার কোয়েশ্চেন হচ্ছে না, এবং তারা প্রত্যেকেই ওয়ান শটের কাইন্ড অফ পক্ষে বা ওয়ান শটটাকে তারা অ্যাকনোলেজ করে। এর একটা কারণ আছে বুঝছিস, ফার্স্ট যখন ওয়ান শট আসছে সব ভালো স্টুডেন্টরা কিন্তু এটাকে মনে মনে ক্রিটিসাইজ করছে প্রথম দিকে। একটা হিউজ নাম্বার অফ ভালো স্টুডেন্টরা ওয়ান শট ব্যাপারটাকে ক্রিটিসাইজ করছে। ইভেন আমাদের জেনারেশনের অনেকেও, আমার ক্লাসমেটের সাথে আমি যখন আলাপ করি, তারা ওয়ান শটটাকে খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না। কিন্তু এরা যে করতে 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 এখন দেখ এই জেনারেশনের সবাই ওয়ান শটটাকে নর্মালাইজড হয়ে গেছে। এরকম একটা কন্টেন্ট এইচএসসি পরীক্ষার আগে আসতে থাকবে, এন্ড ইটস এ গুড থিং। কিন্তু এটা কার জন্য গুড কার জন্য ব্যাড এই জিনিসগুলো নিয়ে কিন্তু হ্যাঁ এখন আবার খেয়াল করতেছে অনেকে নিজেদের পার্সোনাল ওয়ালে এগুলো নিয়ে কথাবার্তা লেখে, বিভিন্ন টিচাররা, যে না ওয়ান শটে ভালো না খারাপ, গুরুত্ব হ্যান ত্যান। এই যে তুই যেটা বললি যে এটা এইচএসসি 26 ব্যাচের জন্য, এটা 27 ব্যাচের জন্য না, এই কথাগুলো কিন্তু সবাই বলে না। এনিওয়ে, ওয়ান শট নিয়ে অনেক কথাবার্তা হইলো। তোর মেডিকেল লাইফ সবকিছু এখন কেমন চলতেছে? ব্যবসায়িক জীবন তো অনেক তুঙ্গে, মেডিকেল লাইফ, একাডেমিক লাইফ। থার্ড ইয়ার শুরু হবে 15 তারিখ থেকে, হয়তো মানে এখনো ডেট ফিক্সড হয় নাই। হ্যাঁ, নির্বাচনের পর থেকে থার্ড ইয়ার লাইফ স্টার্ট হবে। একটা প্রফ দিছস, কেমন এক্সপেরিয়েন্স? প্রফ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট আসবে আশা করি। অনার্স মার্কস দেখা যাক। কেমন দিছিস পরীক্ষা? ভাই ভাই সব ভালো হয়েছে? ভাইবার মধ্যে হচ্ছে আমার ফোন বেজে উঠছে, তারপরে কিছু বলছে টিচার? এক্সট্রা নামে একটু রাগ করছে। অসুবিধা নেই, না আনসার ঠিক মতো দিতে পারলেই হয়েছে। এনিওয়ে, আমরা আমাদের পডকাস্টের মোটামুটি অনেকটা শেষের দিকে চলে আসি। তো একটা ছোট্ট টোটকা দিয়ে শেষ করব। এটা হচ্ছে যে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো, নাম না নেই কারো, এক্স প্রতিষ্ঠানের স্টুডেন্ট ওয়াই প্রতিষ্ঠানের স্টুডেন্ট কামড়াকামড়ি, কে কার স্টুডেন্ট কেন হইলো, এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কোচিং করাটা কি খারাপ। অনেকে বলার চেষ্টা করলো যে এটা নাকি আসলে টাকা দিয়ে কিনে নিছে হ্যান ত্যান। তো আমার কাছে মনে হলো পুরো ব্যাপারটা একটা সার্কাস, একেবারে টোটালি সার্কাস ছিল। যেই কমেন্ট করছে এখানে, যে যারাই এখানে ইনভলভ, প্রত্যেকটা পক্ষেরই কাইন্ড অফ কি বলবো, অনেক ছোট বিষয়কে বড় করার একটা টেন্ডেন্সি দেখলাম, আমার কাছে মনে হয়েছে। তো এই যে তোর স্টুডেন্টরা এখন একাধিক প্ল্যাটফর্মে কোচিং করে, এবং কেউ একাধিক প্ল্যাটফর্মে কোচিং করার সাথে সাথে এক পক্ষ বলা শুরু করে তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, বা এই যে গিফট হিসেবে টাকা পয়সা দেয়া, ওভারঅল তুই ব্যাপারগুলো কিভাবে দেখিস? এটা আমি আমার অ্যাঙ্গেল থেকেই বলি, কারণ মানুষ আমার মনে করে যে আমি বহুমুখী কোচিং এর প্রবক্তা। মানে আমার চেয়ে বেশি কোচিং আসলে কেউ করে নাই, রাইট। কোচিং এর মধ্যে ইনভলভ ছিল এরকম। তুই টোটাল কয়টা প্ল্যাটফর্মে কোচিং করছিস? 7 আচ্ছা, আমি ভাবছিলাম তুই এটা হুদাই লিখছিস। না, আমি তো একটা ভিডিও দেখছিলাম। সিরিয়াসলি এটা কি আসলে? সিরিয়াস। এটা কি লাভ হয়েছে আদৌ? এর মধ্যে কি 5টা প্ল্যাটফর্ম খারাপ ছিল না? ওয়েস্ট মনে হয় নাই। 27টা এদের কাজে লাগছে। না, কাজে লাগছে তা তো বলি না, ভর্তি ছিলাম। নিজে থেকে স্বীকার করতেছো যে কাজে লাগে না এর মধ্যে অনেকগুলো। হ্যাঁ, কয় পার্সেন্ট কাজে লাগছে বলতো দেখি? এই এক একজনের আসলে এক এক জিনিসটা ভালো লাগছে, আমার অনেক জিনিস খারাপ ছিল। আমি সবার থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই জন্যই কি তুই টিচার হিসেবে এরকম তোর বিজনেস ভালো চলতেছে? সবার হতে ভালো পারে। ভালো আমি ভালো সবার ভালো। ভালো জিনিসটা নিতে পারি। হুম, কারো হয়তো ফিজিক্সের ক্লাসটা ভালো, কোন প্ল্যাটফর্মে হয়তো কেমিস্ট্রিটা ভালো, এই কারো হয়তো এলিমেন্ট গুলো তুই কেউ হয়তো বোটানির একটা চ্যাপ্টার খুব ভালো পড়াইতে পারে, তার জন্য ওই বোটানির ওই অংশটুকু আমি দেখছি। কেউ হয়তো জুলজি অংশটুকু ভালো পড়াইতে পারে, তার কেউ হয়তো অ্যানিমেশনটা ক্লাসে খুব ভালো দেখাইতে পারে, তার জন্য আমি অ্যানিমেশনটা দেখছি। কারো হয়তো ক্লাসে খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারে না, কিন্তু তার স্লাইডটা অনেক ভালো হয়, রাইট। আমি তার স্লাইডটা পড়ে গেছি। কেউ হয়তো এক্সাম সিস্টেমটা অনেক বেশি আপডেটেড, কারো হয়তো এক্সাম বেশি, কারো হয়তো এক্সামের কোয়েশ্চেন নিখুঁত, কারো হয়তো এক্সামের মানে প্র্যাকটিস করার অংশটুকু অনেক বেশি থাকে। রাইট। সো এক একজনের আসলে এক এক ধরনের ফ্যাসিলিটিস আছে, সবগুলাকে কম্বাইন করে তুই তোর প্রতিষ্ঠান চালাচ্ছিস আর কি। এজন্য আমি আমার প্রতিষ্ঠানে যত জায়গায় যত ভালো যা কিছু ছিল, যত ফিচার ছিল, সবকিছুকে একসাথে নিয়ে আসি। 27টা কোর্স করা তাহলে কাইন্ড অফ ওয়ার্থ ইট। আচ্ছা, ওই আলাপটা শেষ কর। বহুমুখী কোচিং এর প্রবর্তক মানুষ থেকে বলে, এরপরে আচ্ছা, তো আমার পর থেকে আসলে এখন এই জিনিসটা খুব নরমালাইজ হয়ে গেছে যে একটা স্টুডেন্ট অনেক জায়গাতে, যেহেতু তুই একটা টপ পজিশনে গেছিস, ভাইরাল হয়েছে বিষয়টা। এরপর থেকে আসলে নরমালাইজ হয়ে গেছে যে একটা স্টুডেন্ট আসলে অনেক জায়গাতে ভর্তি থাকতে পারে। আচ্ছা আচ্ছা। এখন রিসেন্টলি মানে আমি ভাবছিলাম যে আবার পরের বছর যে ছেলেটা ফার্স্ট হবে তারও এরকম ভাবে অনেকগুলো প্ল্যাটফর্মে ভর্তি থাকবে, যেহেতু মানে জিনিসটা আসলে নরমালাইজ হয়ে গেছে এবং অনলাইনে আসলে জিনিসটা খুবই পসিবল। আমি আমার বাসায় আছি, আমার ইচ্ছা হয়েছে 10টা কোর্স কিনে ফেললাম, যদি টাকা থাকে আর কি। এখন কথা হচ্ছে, but আমি তোর তো ছিলই। না, সেটা হচ্ছে আমি কিন্তু ভর্তি হয়েছি ঠিক আছে হ্যাঁ। 27টা কোচিং এ,
কিন্তু আমার কিন্তু টাকা লাগে নাই, কারণ আমি হচ্ছে বিভিন্ন কোচিং এ ফ্রি এক্সাম দিতাম, এক্সাম দিয়ে ভালো করতাম, তারপর সিঙ্গল পাইতাম। কারণ প্রত্যেকটা কোচিং এ কিন্তু একটা এক্সাম নেওয়া হয়, যে মানে ভালো স্টুডেন্ট বাছাই করার, স্বীকার করার টেকনিক। স্টার এক্সাম বা ইত্যাদি ইত্যাদি এক্সাম থাকে, সেগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে সবসময় থাকতাম আমি। তো দেখা যেত যে সেগুলোর কারণে আমি ওই কোচিং অনেক এনরোলমেন্ট পেয়ে যেতাম। এনরোলে পাইছিস। হ্যাঁ, সো এটা একটা ভালো বিষয় ছিল আমার ক্ষেত্রে। এন্ড এখন হচ্ছে জিনিসটা আমি ভাবছিলাম যে আমার পরের বছর যে ফার্স্ট হবে সে মনে হয় অনেকগুলো প্ল্যাটফর্মে থাকবে, বাট পরের বছর সেও হচ্ছে ভাইরাল হয়েছে, বাট তার বিষয়টা ছিল সে মাত্র একটা কোচিং এ ছিল, মানে শ্বশুরবাড়ির কথা বলতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো মানে জিনিসটা আসলে হয় নাই আর কি। আমি কিন্তু ওদের রেজাল্ট এবছর তো শান্ত অনেকগুলো প্ল্যাটফর্মে ছিল, ফার্স্ট জাতীয় এবছর অনেকগুলো প্ল্যাটফর্মে ছিল। তো আমি ভাবছিলাম যে অনেকগুলো প্ল্যাটফর্মে যেহেতু থাকবে, মানে একটা অ্যাজাম্পশন ছিল যে না, এখন তো সবাই আসলে কয়েকটা কোচিং এ থাকে। এই তুই পাস কাটাচ্ছিস, ভালো না খারাপ স্ট্রেট আনসার দে। মাল্টিপল কোচিং, এটা হচ্ছে যে স্টুডেন্টটা ভালোভাবে ইউটিলাইজ করতে হবে তার জন্য ভালো, একমত 100% আর যে স্টুডেন্টটা রুটিন মেইনটেইন করতে পারতেছে না তার জন্য খারাপ। রাইট। যার বেসিক্যালি অবস্থা ঠিক নাই, তার 100% 100 জায়গায় দরকার, তো জোরানো দরকার নেই তো। আমার এবছর একটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টটা ডিএমসি তে চান্স পাওয়ার মতো ছিল। হ্যাঁ, তো এ হচ্ছে আমাকে ফলো করতে গেছে, মানে আমাকে আসলে অনুসরণ করছে, হ্যাঁ। এবং যত কোচিং শুনছে, যেখানে যার নাম শুনছে সব জায়গাতে ভর্তি হয়েছে, হ্যাঁ। কিন্তু আনফরচুনেটলি চান্স পায় নাই। মানে 5,900 পরবর্তীতে কি দেখছো যে এটা হজবরল হয়েছে এই জন্যই। হজবরল হয়ে গেছে এই জন্য 5,900 সামথিং unfortunate. র্যাঙ্ক আসছে, হয়তো মাইগ্রেশন হলেও হয়ে যেতে পারে, আল্লাহ বাট স্টিল তৌফিক ও দিক। ডিএমসি তে পাওয়ার মতো স্টুডেন্ট ছিল। হুম। মানে ওর এক্সপ্রেশন ছিল যে না, ফার্স্ট সেকেন্ড থার্ড যদি হইতে পারে বা টপ 10 এ থাকতে পারে, এরকম সব জায়গাতে আমি এক জিনিস খেয়াল করছি, বুঝছিস, আমিও তো অনলাইন স্টুডেন্ট পড়ানো স্টার্ট করছি, যেই স্টুডেন্ট গুলোর খুব আশা থাকে না, এই যে এটাই মনে হয় এবার একদম ডিএমসি তে বা শুরুর দিকে থাকবে, এগুলো কেন জানি মানে হয় না। এটাকে জানি না এটা কেন, এটা আমি একমাত্র না, তোর মুখে শুনলাম এটা না, এটা হয়, এটা আমি জানি না এটা কেন, এটা প্রায়ই দেখছি, এটা অন্য অনেকের সাথে শুনছি। এক্সপেকটেশনটা প্রেসার থাকে। রাইট। আমার ক্ষেত্রে এটা মানুষ অনেক অ্যাজাম্পশন করছে যে না, আমার রেজাল্ট ইনশাআল্লাহ ভালো হবে, অনেক মানুষ বলছে, বাট স্টিল এই এক্সপেকটেশনের প্রেসারটা আমি নেই নাই। প্রেসারটা না নেওয়ার কারণে নিজের প্রসেসটা এনজয় করছিস, এনজয় করাটা অনেক ইম্পর্টেন্ট, খালি তো প্রেশার এক্সপেকটেশন। আচ্ছা, লাস্ট একটা কথা বলবো, কাইন্ড অফ আমরা তো আসলে শতত মেডিকেল পডকাস্টে ক্লিক বেট টাইপ কন্টেন্ট তো ট্রাই করি না, কাউকে অ্যাটাকও করি না, তবে আজকে আমি অ্যাটাক করবো না, ছোটখাটো একটা প্ল্যাটফর্মের নামই নিব, তুই অনেস্টলি আনসার দিতে হবে। তুই কি জয় করি বই পড়ছিস? পড়ছি। কোনটা? ওদের হচ্ছে বুয়েট ফিজিক্স পড়ছি, আচ্ছা তারপর হচ্ছে কেমিস্ট্রি বিচিত্রা পড়ছি, আর মেডি বায়োলজি পড়ছি। আচ্ছা, জয়গলি পাবলিকেশন আপনার বই কিন্তু আমাদের প্রমোট করে দিলাম। তো আশায় পড়ছে, আপনারা কিন্তু আমাকে স্পন্সর করেন নাই, বাট এই একটা পাবলিকেশন, ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি এমন কেন তো মানে আমি আসলে বুঝি না, তারা তো এস্টাবলিশড একটা মার্কেট এবং তাদের বইয়ের কোয়ালিটি তো আসলেই ভালো, এটাতে তো কোনো একটা অভিযোগ আছে, বইগুলো অনেক মোটা, অনেক ইনফরমেশন থাকে, আদার দেন দ্যাট সাজানো গোছানো, অনেক ইনফরমেশন, অনেক কোশ্চেন কমন পড়ে, এটা তো কেউ অস্বীকার করতেছে না, কিন্তু মার্কেটিং গুলো যে দিনকে দিন ওরা আরো এক্সট্রিমের দিকে যাচ্ছে, তো মানে এইটার বিষয়ে তুই কি কিছু বলবি? এখন অন্য স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে তারা ডিসকাস করতে পারে, যদি কেউ না পড়ে তাদের বইয়ের কথা বলে, সেটা একটা আলাদা বিষয়। রাইট। আমি আসলে ওই জিনিসটা ফেসই করি না, কারণ আমি তো আগেই তাদের বইটা পড়ে ফেলছি। হ্যাঁ, এখন তোর কি ইন্টারভিউ নেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, তা তো দিছি। আচ্ছা আচ্ছা। কথা হচ্ছে আমি তো পড়ে ফেলছি, হ্যাঁ, পড়ছি তাই ইন্টারভিউ দিছি। আরে ভাই পড়ে না এমন কি আছে, যারা ভালো স্টুডেন্ট জয় কলিতে কোনো না কোনো টাইম, এইটাই তো প্রমাণ করে এই পাবলিকেশনের বই ভালো, কিন্তু ওই ক্রিঞ্জ গিরিটা কেন করে? ক্রিঞ্জ হয়তো করে যে সোশ্যাল মিডিয়া টিকে থাকার জন্য, বাট দে ডোন্ট নিড ইট। তুই একটাই চিন্তা কর, বাংলাদেশের যারা জায়ান্ট, উদ্ভাস, রেটিনা, মেডিকো, তারা কি কোনোদিন ক্রিঞ্জ মার্কেটিং করার দরকার পড়ছে? পরে এখন তারা কি কিং না পুরো মেডিকেল এডমিশনে? এই তিনটা প্রতিষ্ঠান এই মেডিকেলের ক্ষেত্রে, এসিএস এর নাম অনেকে বলবে, এসিএস মেডিকেলের এনরোলমেন্ট একটু তুলনামূলক কম, সেই জন্য বললাম। আর এসিএস তো অনলাইন, অফলাইন গুলোর কথা বলতেছি। তাহলে জয়কলি পড়ে না বাংলাদেশের এমন কোন জেলার এমন কোন স্টুডেন্ট আছে কোনো না কোনো বই পড়ে না বা কোনো না কোনো লাইব্রেরিতে পাওয়া যায়? মার্কেটিং আপনাকে একটু একটু ক্লাস থাকুক না, ক্লাস মেইনটেইন করে চলতেছে প্রতিষ্ঠানে, এমনও তো আছে। জয়কলি পাবলিকেশনে গিয়ে যদি এই পডকাস্টটা দেখেন, আপনারা মাইন্ড করেন না, বাট আমি নিজেও জয়কলির প্ল্যাটফর্মে জয়কলির বই প্রমোশন করেও কন্টেন্ট বানাইছি, ক্লাস নিছি। হ্যাঁ, আমি এটাকে মোটেও অনৈতিক ভাবি নাই, কারণ হচ্ছে যেহেতু আমি নিজে জয়কলির বই পড়ছি, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু এই যে এখন আসলে ওদের সাথে কোন রকম কোনো কাজ করার যদি কখনো অ্যাপ্রোচও করে,
আসলে রুচিটা আর নাই, কারণ এই কন্টেন্ট গুলো দিনকে দিন ক্রিঞ্জ 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 করাই লাগতেছে কেন? আর আমার তো মনে হয় ওদের বই বেচা কেন অনেক বেশি হয় অফলাইনে, তাহলে অনলাইনে টিকে থাকার জন্য এগুলো করার দরকারটাই বা কি? বুঝি না আসলে আমি। ভিজিবল থাকা স্টুডেন্টদের মধ্যে। ভিজিবল থাকার তো অন্যান্য ওয়েও আছে, এইগুলাই করা লাগবে? জাস্ট সবাই যে ওর বই পড়ে এটা অর্গানিক্যালি প্রমোট করলেই তো হয়, এগুলো করে কেন? বুঝি না আসলে। এনিওয়ে, আমরা সচরাচর এটা করি না, একটু ক্লিক বেট কন্টেন্ট একটা এপিসোড রাখলাম, যদি তুইও গেস্ট ভালো আর একটু চাওয়ার মুখ থেকে একটু চাপা দিয়ে বলে দিলাম আর কি। এনিওয়ে, তো হ্যাঁ, সামনে আরো কথা হবে ইনশাল্লাহ, আর আমাদের স্টুডিও আরো বড় হোক, আরো বেটার গেস্ট আসুক, আর এরকম আনস্ক্রিপ্টেড কথাবার্তা হোক, তোকে আরো বড় বেটার স্টুডিওতে ইনভাইট করতে পারি, আমাদের জন্য দোয়া স্মরণ রাখবি। এন্ড তোর রেড জিনির জন্য অনেক অনেক শুভকামনা, এইবার 60 জনের মধ্যে 60 জনই পাক, টপার পেয়েছে নেক্সট ইয়ারে, দোয়া করি। আর এই তো, দোয়া চাই আমার জন্য। ফিয়ামানিল্লাহ, আরো আসিস, আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।